আচ্ছা, সো আমরা আজকে পড়বো হচ্ছে স্লাইড নাম্বার কত, এটা মনে হয় 7 বা 8 দিকে ছিল, রিকার্সিভ টাইম কমপ্লেক্সিটি। এটা একটু দেখো যে এই স্ক্রিনটা দেখতে পাও কিনা। জি ম্যাম, দেখা যায়। আচ্ছা, লিখতেছি, দেখা যাচ্ছে? দেখতে পাওয়ার কথা, আই গেস। ইয়েস ম্যাম, দেখা যায়। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা এখন শুরু করি। সো আমরা সবাই আসলে মোটামুটি রিকার্শন বা রিকার্সিভ ফাংশন দেখে আসছি, রাইট? সো ধরো যে আমি দুই টাইপের ফাংশন এখানে লিখলাম। একটা হচ্ছে ইন্টিজার এফ, একটু রিকাপ করানোর জন্য। ম্যাম স্ক্রিন চলে গেছে। হুম, দেখতে পাচ্ছ না? ম্যাম, স্ক্রিন দেখা যায় না। না। কেন? আচ্ছা, দাঁড়া একবার করি। ও, বুঝছি। দেখো এবার আসছে। ইয়েস ম্যাম। ঠিক আছে। আচ্ছা, আমাকে এখন একটা জিনিস বলো, সেটা হচ্ছে আমি দুই পাশে দুটো ফাংশন লিখলাম। এটা হচ্ছে একটা ফাংশন, আর ধরো যে এটা একটা ফাংশন। কোনটা রিকার্সিভ ফাংশন আর কোনটা রিকার্সিভ ফাংশন না? এটা কি রিকার্সিভ ফাংশন? প্রথমটা ম্যাম, লেফটেরটা রিকার্সিভ। লেফট। লেফটেরটা রিকার্সিভ, তাই না? আচ্ছা, সো এটা আমাদের রিকার্শন বলবো, বা এটা রিকার্সিভ ফাংশন। রিকার্সিভ ফাংশন কি সবার মনে আছে একদম ক্লিয়ারলি? কি ছিল ডেফিনিশন? রিকার্সিভ ফাংশন হচ্ছে তোমার নিজের একটা ফাংশন থাকবে, সেই ফাংশনের ডেফিনিশনের মধ্যে ওই ফাংশন নিজেই আবার কল হবে, রাইট? দেখো, এই ইয়েস ম্যাম। ফাংশনটা কি? এই ফাংশনটা হচ্ছে ফাংশন এফ, এবং এই এফ ফাংশনের যে ডিফাইন করছি যে ফাংশনের বডিতে, সেই বডিতেই দেখো এই এফ ফাংশনকে আবার নিজেই কল করছি, রাইট? এরকম হইলে সেই ফাংশনটা হচ্ছে রিকার্সিভ ফাংশন বা রিকার্শন। আর নর্মালি যেটা হয় সেটা হচ্ছে আমাদের এই এফ এর ডেফিনিশনে প্যারামিটারগুলোর যেই সাইজ থাকে বা যে ভ্যালু থাকে, যেটাই বলে না কেন, বা প্রবলেমের সাইজ বলি আমরা অনেক সময়, বুঝছো? এই প্যারামিটারের মধ্যে যেটা পাস করে, যে ইন্টিজার এ, আমাদের এই ডেফিনিশন যখন আমরা দিচ্ছি তখন সেখানে দেখা যায় যে এই প্রবলেমের সাইজটা একটু ছোট হয়। না হলে তো বুঝতেছো, লাইক তুমি যদি ধরো যে এর ভ্যালু পাস করছিলা হচ্ছে কত, 10, তারপর ধরো যে এর ভ্যালু তুমি সমানে কমাচ্ছ, সো কমাইতে কমাইতে ধরো একসময় 0 হয়ে গেল, তুমি এখান থেকে রিটার্ন করলা যে যদি এ আসলে 0 হয় তাহলে রিটার্ন, মানে কোনো না কোনো একটা ব্যারিয়ার দিয়ে তোমাকে রিকার্শনটা আবার থামাইতে হয়। আচ্ছা, যেই সব কেস দিয়ে বা ফাংশনের প্রথম দিকে যে ইফ এলস লিখে আমরা রিকার্শনটাকে থামাই দিতাম বা রিটার্ন করে দিতাম, এইটার নাম কি ছিল মনে আছে? কি কেস বেস বলা হতো? বেস কেস বলা হতো। আচ্ছা, ঠিক আছে, সো মনে পড়ছে হোপফুলি সবার। আচ্ছা, এই রাইট সাইডে যে ফাংশন, এটা কি রিকার্সিভ ফাংশন নাকি এটা এমনি ফাংশন? এমনি ফাংশন বলতে তোমার নন রিকার্সিভ ফাংশন কোনটা? ম্যাম, ইটারেটিভ আর কি। হ্যাঁ, ইটারেটিভ ফাংশন বলতে পারো, নন রিকার্সিভ, বা ধরো যে ইটারেটিভ আসলে বলতে চাই না খুব, কারণ আচ্ছা বলা যায় ইটারেটিভ ফাংশন, ধরো আপাতত ধরলাম আমি ক্লাসের জন্য। আচ্ছা, কেন এটা রিকার্সিভ ফাংশন না? কারণ আমাদের ফাংশনটার নাম কি? এফ। অ্যান্ড এই ফাংশনের ডেফিনিশনে কোথাও এই ফাংশনটা নিজেই আবার নিজেকে কল করতেছে না, সো এটা আমাদের রিকার্সিভ ফাংশন না। আচ্ছা, এই পর্যন্ত গেল, তোমরা আসলে এই পর্যন্ত জেনে আসছো, ডিএস এগুলো দেখছো, জানো। এখন আমাদের যেটা কনসার্ন সেটা হচ্ছে নতুন একটা টপিক, রিকারেন্স রিলেশন। আচ্ছা, তোমরা যে টাইম কমপ্লেক্সিটি পড়ছো, বা ধরো যে অ্যাসাইনমেন্টে যে করছো, কোথাও কি এরকম কোনো কোয়েশ্চেন পাইছো যে একটা রিকার্সিভ ফাংশন দেয়া সেটা টাইম কমপ্লেক্সিটি বের করতে বলছে? বা ডেটা স্ট্রাকচার এরকম কিছু দেখছো? ডেটা স্ট্রাকচারে তোমরা তো অনেক রিকার্শন নিয়ে কাজ করছো। ম্যাম, ট্রিতে করছিলাম, হ্যাঁ। হুম। ট্রিতে করছিলাম। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এবার চলো আমরা একটু দেখি। স্লাইড দেখতে পাচ্ছ? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন দেখো তোমার এই রিকারেন্স রিলেশনটাকে আমরা একটু দেখব, বাট সেটা দেখার আগে আমাদের আগে জানতে হবে যে
কোনো একটা ফাংশন যদি আসলে রিকার্সিভ ফাংশন হয়ে থাকে তাহলে ওইটার আসলে টাইম কমপ্লেক্সিটি খুব ইজিলি মানে বের করা যায় না। ইজিলি বের করা যায় না বলতে, যেমন ধরো আমরা ক্লাসে প্র্যাকটিস শিটে যেগুলো করছিলাম যে 2-3টা ফর লুপ থাকে, ফর লুপ দিয়ে আমরা বের করি, বা ধরো যে লগারিদমিক টাইম কমপ্লেক্সিটি, এগুলো যেরকম মানে ইটারেটিভ করে যেরকম টাইম কমপ্লেক্সিটি বের করতে পারতাম, রিকার্সিভ ফাংশনগুলোর কিন্তু এটা একটু ট্রিকি ওয়েতে বের করতে হয়। তো তোমরা স্লাইডে যেটা দেখতেছো দেখো 3টা ওয়েতে আমরা বের করতে পারি যে একটা রিকার্সিভ ফাংশনের টাইম কমপ্লেক্সিটি কত। যেমন তোমাদেরকে এখন যদি জিজ্ঞাসা করি যে তোমরা হয়তো, আচ্ছা তোমরা তো বিএফএস ডিএফএস এর কোড মনে হয় দেখো নাই ডেটা স্ট্রাকচারে, বাট তোমরা এই যে বাইনারি ট্রির মধ্যে রিকার্শন চালায় চালায় সাম বের করতে না সবগুলা নোডের, মনে Yes, পড়ে? ma'am. হ্যাঁ, হ্যাঁ। আমি অনেক এরকম রিকার্সিভ কোড লিখছি, রাইট? বাট এটার একদম এক্স্যাক্টলি টাইম কমপ্লেক্সিটি কত এটা যদি কেউ জিজ্ঞাসা করতো, খুব কি ইজিলি মাথায় আসে বা বোঝা যায়? তোমার একটা ফর লুপের টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ এন, এটা আমরা বুঝি, বাট এরকম রিকার্সিভ কোডের টাইম কমপ্লেক্সিটি আসলে এভাবে ইজিলি বের করা যায় না। সো এটার জন্য আমাদের কিছু আলাদা মেথড লাগে। এখানে 3টা মেথডের কথা বলা। ফার্স্ট এটা হচ্ছে ইটারেশন মেথড বা সাবস্টিটিউশন মেথড, সেকেন্ডটা হচ্ছে রিকার্শন ট্রি মেথড, আর একটা হচ্ছে মাস্টার থিওরেম। আচ্ছা তোমরা হচ্ছে সেকশন 20, রাইট? তোমাদেরকে মার্জ সর্ট পড়াইছে ক্লাসে, তাই না? মার্জ সর্ট কুইক সর্ট পড়ানো হয়েছে না ক্লাসে? লাস্ট ক্লাসে তো মনে হয় পড়াইলাম। আচ্ছা মনে নেই কারণ, দেখাইছি just দেখাইছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা মার্জ আউট হচ্ছে অর্ডার অফ তোমার এন লগ ইন হয়, সো সেটা যেভাবে বের করছিলাম ওটাই হচ্ছে আমাদের যে 2 নাম্বার যে মেথডটা রিকার্শন ট্রি মেথড। আচ্ছা এটা আমরা আজকে আবার ক্লাসে দেখবো। আর লাস্টের একটা মেথড এটা হচ্ছে মাস্টার থিওরেম। এইটা নিয়ে একটু বলে রাখি, এটা একটু মুখস্থ টাইপের পড়াশোনা। মুখস্থ টাইপের পড়াশোনা ইন এ সেন্স এখানে বেশ অনেকগুলো কেস থাকে, সাব কেস থাকে, সো ওগুলা একটু মনে রাখতে হয়। মানে মাস্টার থিওরিমের আসলে আমরা মানে আমিও যখন আন্ডারগ্র্যাড করছি, সো তখন এইসব কেস বাই কেসগুলি আসলে মনে রাখতাম বা সর্ট অফ সোজা বাংলায় মুখস্থই করতাম। আচ্ছা এটার হচ্ছে পজিটিভ নেগেটিভ দুটো সাইডই আছে। পজিটিভ সাইড হচ্ছে যে তোমার আসলে মানে এখানে থেকে যদি কোশ্চেন আসে তোমার চিন্তা করার বেশি কিছু নাই, তুমি জাস্ট মুখস্থ করে আসবা, খাতায় লিখবা, হইলে পুরোপুরি মার্ক পাবা। আর নেগেটিভ সাইড হচ্ছে যে মুখস্থ করাটা একটু কঠিন, এখানে বেশ কিছু কেস আর সাব কেস থাকে। আচ্ছা এখন কোন কেসে আসলে কি কাজ হয় বা তুমি যে মুখস্থ করতে বলতেছি বারবার, এইটার আসলে ইনটুইশন মানে আন্ডারগ্র্যাডে দেওয়াটা একটু ডিফিকাল্ট। মানে এটা আমি নিজে আসলে পড়ি নাই, এটার যদি ডিটেলস জানতে চাও তাহলে তোমাদের সাথে যে বইগুলো শেয়ার করা আছে ওখানেও দেখবা যে মাস্টার থিওরেম কেন কাজ করে, কীভাবে কাজ করে, ওগুলো প্রুফগুলো প্রোভাইড করা, ঠিক আছে? বাট আমাদের আসলে ওগুলো দরকার নেই, আমরা জাস্ট দেখবো যে কোন কেসে টাইম কমপ্লেক্সিটি কেমন হয়। আচ্ছা এবার একটু আগাই আমরা। দেখো এই স্লাইডটার কথা মনে পড়ে? মার্জ সর্ট অ্যালগরিদম, দেখো তো চেনা চেনা লাগে কিনা। এটা একটি রিকার্সিভ কোড না? দেখ মার্জ সর্ট এই ফাংশনের ডেফিনিশনের মধ্যেই আবার ফাংশনটা নিজেই কল হচ্ছে, রাইট? আচ্ছা এবং প্রথমবার কল হওয়ার সময় দেখো পুরো অ্যারেটার মধ্য থেকে কতটুকু অ্যারে পাস হচ্ছে, ফার্স্ট হাফ। আর 5 নাম্বার লাইনে যখন কল হচ্ছে তখন অ্যারেটার জাস্ট ওই সেকেন্ড হাফ বা লাস্টের পার্টটুকু দিয়ে কল হচ্ছে। আচ্ছা সো এই দুটা লাইন গেল, এই দুটা লাইন হচ্ছে আমরা বলতে পারি যে রিকার্সিভ লাইন, রাইট? আচ্ছা 6 নাম্বারে দেখো, 6 নাম্বারে যে মার্জ ফাংশনটা কল করতেছে তোমাদেরকে মনে পড়ে এই মার্জ ফাংশনের টাইম কমপ্লেক্সিটি কত? A1 আর A2 দুইটা সর্টেড অ্যারে আমরা যদি মার্জ করতে চাই তাহলে টাইম কমপ্লেক্সিটি কত? লিনিয়ার না? অর্ডার অফ অর্ডার অফ এন। আচ্ছা এখন তাহলে আমরা একটু সামনে আগে এই যে মার্জ ফাংশন এটা দেখাচ্ছিলাম আগের দিন ক্লাসে, সো এখানে বেসিক্যালি তোমার হিসাব করলে আসে যে অর্ডার অফ এন বা লিনিয়ার। আচ্ছা এই জিনিসটা এখন একটু দেখো, যেটা দেখাচ্ছিলাম যে তোমাকে এইরকম টাইপের ইকুয়েশন কখনো দেখছো? টি অফ এন সমান 2 ইন্টু টি অফ এন বাই 2, দেখো তো ইকুয়েশনটা। আচ্ছা সো এই ইকুয়েশনটা একটু বলি, সেটা হচ্ছে আমি আবার একটু হোয়াইট বোর্ড করি। দাঁড়াও এক মিনিট।
দেখো, যদি আমরা এটাকে একটা ব্ল্যাক বক্স চিন্তা করি আবার, মার্জ সর্ট। সো এখানে যদি আমাদের একটা এন সাইজের অ্যারে পাস হয়, তাহলে আমাদের দুইবার আসলে মার্জ সর্ট কল করতে হয়, প্রত্যেকবার n/2 দিয়ে। অ্যান্ড এই দুটো জিনিসকে আবার কম্বাইন করার জন্য আমাদের থিটা অফ n বা অর্ডার অফ n পরিমাণ কাজ করতে হয়, মানে লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি দিয়ে আমাদেরকে এই স্টেপে এসে মার্জ করতে হয়। সো মার্জ সর্টের আমরা যদি এই রিকারেন্স রিলেশনটাকে লিখতে চাই, আচ্ছা রিকারেন্স রিলেশন বলতে আমাদের এরকম একটা কিছু লিখতে হবে, টি অফ এন। আচ্ছা, এই টি অফ এনটা হচ্ছে তোমার টাইম কমপ্লেক্সিটি। এটা হচ্ছে ধরো যে টাইম কমপ্লেক্সিটি টি অফ এন। এন হচ্ছে আমাদের ইনপুট প্রবলেমের সাইজ, প্রবলেমটার সাইজ কত। আচ্ছা, সো টি অফ এন সমান, তারপরে যেটা আমরা লিখব সেটা হচ্ছে 2 ইন্টু টি অফ n/2 প্লাস এখানে আরও কিছু একটা। আচ্ছা, ফার্স্টে এক্সপ্লেন করি যে তোমার এইটা আসলে কী মিন করতেছে। এই যে এখানকার যে ফার্স্টের এই 2 দেখতেছো, দেখো মার্জ সর্টে আমরা যখন এন সাইজের একটা অ্যারে পাস করতাম, ও ফার্স্টে কী করে, ডিভাইড করে, রাইট? আচ্ছা, প্রত্যেকটা ডিভিশনের মধ্যে ও প্রবলেমটাকে আসলে কতটুকু ভাগে ভাগ করে। একটা এন সাইজের অ্যারে থাকে, ও পুরো অ্যারেটাকে দুইটা পার্টে ভাগ করে। আচ্ছা, তো এই 2 হচ্ছে 2 বেসিক্যালি যে নাম্বার অফ সাব প্রবলেম, মানে আমরা যে ডিভিশন করতেছি বা ডিভাইড করতেছি, এই ডিভাইড স্টেপে আমরা মেইন প্রবলেমটাকে ঠিক কয়েকটা সাব প্রবলেমে ডিভাইড করতেছি সেইটার নাম্বার। সো এটাকে আমরা বলতেছি যে নাম্বার অফ সাব প্রবলেম। তারপর টি, দেখো n/2। আচ্ছা, n/2 মানে এই পুরো জিনিসটা মিন করতেছে যে একটা সাব প্রবলেমের সাইজ কত। সো এটা আমরা বলতে পারি যে n/2 কেন, তোমার প্রত্যেকটা ডিভিশনে contains n/2 elements। আচ্ছা, তারপর দেখো এই পাশে প্লাস দিয়ে যেটা লিখলাম, এইটা হচ্ছে আমাদের, মানে বেসিক্যালি আমরা ডিভাইড অ্যান্ড কনকোয়ারে কী করি, ডিভাইড করি, কনকোয়ার করি, তারপরে কম্বাইন করি। আচ্ছা, সো ডিভিশন স্টেপে আমার এই ফার্স্টের যে ব্লকটা, এই ফার্স্টের ব্লক বলো বা টার্ম বলো, সো এখানে আমাদের বেসিক্যালি লিখতে হয় যে কয়টা সাব প্রবলেমে ডিভাইড করতেছি অ্যান্ড প্রত্যেকটা সাব প্রবলেমের সাইজ আমাদের কতটুকু, সেটা চলে আসবে এইখানে যে n/2। আর এই পাশের প্লাস দিয়ে পরে যে পার্টটা লিখলাম, এইটা হচ্ছে আমাদের মার্জ করার জন্য কতটুকু টাইম লাগে বা মানে ওই স্টেপটা কতটুকু লাগে, যেমন অর্ডার অফ এন বা নর্মালি এখানে থিটা অফ এন লিখে। আচ্ছা, থিটা অফ এন কেন লিখে এটা আমরা একদিন দেখবো, বাট এটা তুমি অর্ডার অফ এন বা থিটা অফ এন কিছু একটা লিখতে পারো, এটা অসুবিধা না। আচ্ছা, সো এই যে একটা ইকুয়েশন লিখলাম, এই ইকুয়েশনটার নামই হচ্ছে রিকারেন্স রিলেশন। এটা কি বুঝতে পারছো রিকারেন্স রিলেশনটা কীভাবে আসলো? মানে আমরা একটা রিকার্সিভ ফাংশনকে যখন ডিফাইন করতাম, দেখো রিকার্সিভ ফাংশনকে ডিফাইন করার সময় ফাংশনের বডিতে বা ফাংশনের ডেফিনিশনে ওই ফাংশনটা আবার কল হতো। সিমিলারলি আমরা যদি রিকারেন্স রিলেশনটা বের করতে চাই কোনো একটা রিকার্সিভ ফাংশনের, তখন আসলে এই টি অফ এন যেটা, এটাকে ডিফাইন করতে গেলে আমাদের মানে এই দেখো টিটাকে আমরা এক্সপ্রেস করতেছি আবার সেই টি দিয়ে, বুঝছো, এখানে একটা রিকারেন্স চলে আসতেছে। আচ্ছা, এই ইকুয়েশনটাকে বুঝতে পারছো এটা মার্জ সর্টের জন্য কেন কাজ করতেছে বা কীভাবে কাজ করতেছে? কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু বলতে পারো। আচ্ছা, তাহলে আমরা একটু আগাই, আশা করি বুঝছো। পরেরটাতে আসো। সো এই গেল আমাদের মার্জ সর্টের রিকারেন্স রিলেশন। সো তোমাকে এক্সামে কোশ্চেনে বলতে পারে যে কোনো একটা কোড দিয়ে দিল, ধরো মার্জ সর্টের কোড বা কোনো সিম্পল কোনো রিকার্সিভ ফাংশনের কোড, দেন দিয়ে বললো যে তোমাকে এই রিকারেন্স রিলেশনটা বের করতে হবে। আচ্ছা, রিকারেন্স রিলেশন যদি বের করতে বলে তাহলে তোমার টি অফ এনটা মানে কীভাবে আমরা রিকার্সিভটা লিখতে পারবো টি এর সাপেক্ষে, বা এই n/2 মানে কতবার ভাগ হচ্ছে, 2বার না 3বার, অ্যান্ড এটাকে কম্বাইন করতে গেলে কী পরিমাণ কাজ হচ্ছে, এই পুরোটা অ্যানালাইসিস করে এই ইকুয়েশনটা তোমার লেখা লাগবে। আচ্ছা, সো এখান থেকে কি আমরা বুঝতে পারতেছি যে আসলে টাইম কমপ্লেক্সিটি কত হবে, নাকি এটা জাস্ট একটা রিলেশন দিল আমাকে মাত্র? মানে এই ইকুয়েশন থেকে কিন্তু এটা অর্ডার নোটেশনে টাইম কমপ্লেক্সিটি কত সেটা আমরা এখনো রিচ করি নাই, সেটা সামনে পড়বো।
দেখো, সো এটা দেখো রিকারেন্স রিলেশন বের করলো, খুবই ভালো কথা। নতুন একটা পার্ট অ্যাড হয়েছে, এটা একটু খেয়াল করো যে এখানে টি অফ এন সমান কত, থিটা অফ ওয়ান। যদি এন এর ভ্যালুটা ওয়ান হয়, এই জিনিসটা সবসময় ডিফাইন করতে হয়। এটা ডিফাইন করতে হয় কীভাবে, আমি একটু অ্যানালজি দিই। সেটা হচ্ছে, তোমরা যখন রিকার্সিভ ফাংশনগুলো লিখতাম তখন একটা বেস কেস ডিফাইন করতে হতো না, যে এন এর ভ্যালু যখন মানে মার্জ সর্টের জন্যই চিন্তা করো, মার্জ সর্টের জন্য একদম বেস কেসে কী হবে, তোমার হাতে জাস্ট একটা এলিমেন্ট থাকবে, মানে একদম ছোট যে প্রবলেমটা হতে পারে। আচ্ছা, যদি একটা এলিমেন্ট থাকে তাহলে তো আসলে তোমার সর্ট করার জন্য কী পরিমাণ টাইম লাগবে বা কী পরিমাণ কাজ করতে হবে, অর্ডার অফ ওয়ান বা থিটা অফ ওয়ান। আর যদি সেটা এন এর থেকে আসলে বড় হয়, তখনই তোমার মানে তোমার হাতে যদি দুইটা এলিমেন্টও থাকে, তুমি তাহলে কী করবা মার্জ সর্টে, আগের ক্লাসে পড়াইছি। দুইটা এলিমেন্ট থাকলে তুমি পুরো অ্যারেটাকে দুটো পার্টে ভাগ করবা, ভাগ করে ডিভিশনে পাঠাবা, তারপর আবার সেগুলো কম্বাইন হবে। সো আমরা যে রিকারেন্স রিলেশনটা বের করছি, এটা বেসিক্যালি এন গ্রেটার দ্যান ওয়ানের জন্য। আর এন এর ভ্যালু যদি ওয়ান হয় তাহলে সেখানে থিটা অফ ওয়ান পরিমাণ কাজ হয়। আচ্ছা, এই জিনিসটা টাইম কমপ্লেক্সিটি বের করার সময় আমাদের একটা কনস্ট্যান্ট আবার ধরে নিতে হয়। আচ্ছা, কনস্ট্যান্টটা কি, এটা জাস্ট একটা কনভেনশন আগে এভাবে লিখতে হয় ইজিলি বের করার জন্য। আচ্ছা, থিটা অফ ওয়ান বা অর্ডার অফ ওয়ান যেটাই বলে না কেন, এই জায়গাগুলোতে আমরা জাস্ট একটা কনস্ট্যান্ট ধরে নিই, সেটা হচ্ছে বি। মানে ধরে নিই যে আমরা বি পরিমাণ কাজ হচ্ছে। বাদ বাকি সব সেম। এখানে দেখো থিটা অফ এন যেটা, এটাকে আমরা জাস্ট চেঞ্জ করে লিখতেছি বি ইন্টু এন। আচ্ছা, বি ইন্টু এন কীভাবে, এখানে দেখো থিটা অফ এন যেটা, এটাকে তুমি ভেঙে কি লিখতে পারো, ওয়ান মানে এন ইন্টু থিটা অফ ওয়ান। অ্যান্ড এই পুরো রিলেশনের জন্য থিটা অফ ওয়ান যেটা, সেটাকে আমরা লিখতেছি হচ্ছে একটা কনস্ট্যান্ট বি দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। আচ্ছা, এইখান থেকে আমরা যে এখানে আসলাম, এটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? এটা আসলে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুলস নাই যে মিস এখানে বি কেন ধরলাম বা কীভাবে কী করা যায়। লাইক তোমার মেইন কাজ হচ্ছে তোমার এই রিকারেন্স রিলেশনটা বের করতে হবে, যেটা হচ্ছে এন গ্রেটার দ্যান ওয়ানের জন্য। অ্যান্ড তোমার একটা বেস কেস চিন্তা করতে হবে। আচ্ছা, বেস কেসটা একটু বলে রাখি, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে যে তোমার এন এর ভ্যালু যখন ওয়ান হয়, বা একদম স্মলেস্ট প্রবলেমের জন্য আসলে আমাদের এই থিটা অফ ওয়ান পরিমাণ কাজই করতে হয় মোস্ট লাইকলি। সো এই জিনিসটা তুমি অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম কেসে লিখে ফেলতে পারো, সেটা সমস্যা নেই। বাট এই যে এই বি দিয়ে কীভাবে কনভার্ট করলাম বা বিটা কেন নিয়ে আসলাম সেটা একটু পরে দেখবো। বাট বিতে যে কনভার্ট করলাম, এটা কি বুঝছো? কোশ্চেন Yes, আছে? ma'am. আচ্ছা, জাস্ট কিছুই না, এই থিটা অফ ওয়ান যেটা, এটাকে আমরা কনভার্ট করে জাস্ট একটা বি লিখে দিব, শেষ। আচ্ছা, ইটারেটিভ অ্যাপ্রোচে যেটা হয়, ইটারেটিভ অ্যাপ্রোচটা একটু দেখাই যে এখানে দেখো আরেকটা লেখা টি অফ এন সমান টি অফ এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান। আচ্ছা, এটা মনে হয় পাশাপাশি আনা যাবে, দাঁড়াও। টি অফ এন সমান টি অফ এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান। আচ্ছা, তোমাদেরকে মনে আছে, এখন আমি যদি জিজ্ঞাসা করি যে টি অফ তাহলে এন মাইনাস ওয়ান, এটা কত হবে, কিভাবে করব? তাহলে টি অফ ব্র্যাকেটে n মাইনাস টু দেখো, ব্র্যাকেটে বাইরে প্লাস ওয়ান, তো পাবো প্লাস ওয়ান। দেখো টি অফ কী হবে, এই যে তোমার এই এনটা এখানে এন হিসেবে ছিল, রাইট? তুমি এখন কি পাস করলাম, তুমি এখন পাস করলে হচ্ছে এন মাইনাস ওয়ান। তাহলে দেখো এটার সাথে এটা মেলাও, এখানে এন ছিল, এখানে এন ছিল, তুমি এখানে এন মাইনাস ওয়ান দিচ্ছ, এখানে তাহলে কি দিব আমরা, এন মাইনাস ওয়ান। এটুকু মিলছে। তারপরে মাইনাস ওয়ান প্লাস ওয়ান। দেখো এগুলো ছোটোবেলায় করে আসছো। তাহলে টি অফ এন মাইনাস টু প্লাস ওয়ান। এটুকু বুঝে গেছে, এটা যেভাবে হয় মনে পড়ছে সবার? আমরা করতাম না এভাবে, ম্যাথে মনে হয় করতাম। হ্যাঁ, Yes, ma'am. হ্যাঁ, টি অফ এন মাইনাস থ্রি তাহলে কত হবে, টি অফ এন মাইনাস থ্রিতে হচ্ছে টি অফ, দেখো এই যে আবার আমরা যখন এই জিনিসটা জিজ্ঞেস করলাম, তখন আমাদের এটার দিকে আবার তাকাও, টি অফ এন সমান টি অফ এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান। তাহলে টি অফ এন মাইনাস থ্রি, এই ইকুয়েশনে যত জায়গাতে এন ছিল প্রত্যেকটা জায়গাতে আমরা এখন কী দিয়ে রিপ্লেস করব, এন মাইনাস থ্রি দিয়ে রিপ্লেস করবো, রাইট? তাহলে টি অফ এন মাইনাস থ্রি প্লাস মাইনাস ওয়ান, দাঁড়াও একটু ভুল হয়ে গেছে, হ্যাঁ মাইনাস ওয়ান, বাইরে হচ্ছে প্লাস ওয়ান, তাহলে হচ্ছে টি অফ এন মাইনাস ফোর প্লাস ওয়ান। আচ্ছা, এইটুকু মনে হয় সবার মনে পড়ছে আই গেস। আচ্ছা, মার্জ সর্টের জন্য আমরা একটু দেখি যে মার্জ সর্টে আমরা তাহলে রিকারেন্স রিলেশনটা কী পাইলাম হচ্ছে
বেসিক্যালি টি অফ এন সমান কত, কয়টা সাব প্রবলেমে ডিভাইড হয়, দুইটা সাব প্রবলেমে, প্রত্যেকটা সাব প্রবলেমের সাইজ কীরকম, এন ডিভাইডেড বাই 2 প্লাস হচ্ছে বি অফ এন। এটা ছিল আমাদের রিকারেন্স রিলেশন, ঠিক আছে। আচ্ছা, এটা যদি রিকারেন্স রিলেশন হয়, এখন একটু দেখো যে এটা আমাদের ইটারেটিভ অ্যাপ্রোচ, লিখে রাখি কোথাও। তোমরা ম্যাথ কোর্সে কোথাও করছো কিনা আমি ঠিক জানি না, বাট আমরা যেরকম সিরিজগুলো বের করতাম না, একটা সিরিজে নিয়ে এসে কনভার্স করতাম, কনভার্স করে একটা ফাইনাল আউটপুট দিতাম, মানে ফর্মুলায় ফেলতাম আর কি, অনেকটা ওরকম। আচ্ছা, আমরা একটু দেখি, সেটা হচ্ছে টি অফ এন সমান কত, 2 ইন্টু টি অফ এন বাই, হ্যাঁ প্রোগ্রেশনের মতো এক্স্যাক্টলি। আচ্ছা, এখন দেখো টি অফ এন বাই 2 প্লাস হচ্ছে বিএন, হ্যাঁ এই পর্যন্ত ঠিক আছে। এখন আমাকে বলো এই পুরোটার মধ্যে কোন টার্মটাকে আবার ডিভাইড করা যায়, টি অফ এন বাই টি অফ এন বাই 2 এটাকে আবার ডিভাইড করা যায়, তাই না? আচ্ছা, এটাকে আমরা তাহলে পরের লাইনে এসে আবার এটাকে এক্সপ্যান্ড করি। সো 2 এর জায়গায় 2 রাখলাম, আমরা এই টার্মটাকে ভেঙে আবার কিছু একটা লিখব, প্লাস হচ্ছে বি অফ এন। আচ্ছা, সোফার যা যা দেখলাম এটা আমাদের আগের লাইন থেকেই আসছে, রাইট? আমরা এখন তাহলে কি করব, আমরা জাস্ট এই পার্টটুকুকে চেঞ্জ করব। আচ্ছা, তাহলে এখন আমাকে জাস্ট বলো যে টি অফ এন সমান যদি 2 ইন্টু টি অফ এন বাই 2 প্লাস হচ্ছে বি অফ এন হয়, তাহলে টি অফ এন বাই 2 কত? 2 এর জায়গায় 2 থাকবে, রাইট? তারপর টি এর পরে কি আসবে, টি অফ n বাই 4 এন বাই 2 ডিভাইডেড বাই 2 প্লাস হচ্ছে বি অফ এন, প্লাস বি। 2 ইন্টু টি অফ এন বাই 4। আচ্ছা, 4 না লিখে আমি আপাতত 2 স্কোয়ার লিখলাম, প্লাস হচ্ছে বি অফ এন। আচ্ছা, এইটুকু বুঝছি সবাই এই পার্ট পর্যন্ত? না, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না। সরি, দাঁড়াও, এটুকু পর্যন্ত বুঝছি। ইয়েস ম্যাম। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখন এটাকে এক্সপ্যান্ড করতে পারবো। আচ্ছা, এটাকে এক্সপ্যান্ড করলে আমাদের কি আসতেছে, যে এই জিনিসটাই ধরে নিয়ে আসি, 2 ইন্টু টি অফ কত, এন ডিভাইডেড বাই 2 স্কোয়ার প্লাস হচ্ছে তোমার বি ইন্টু কত হবে বলো তো, এন হবে, n বাই 2। এন বাই 2 হবে। দেখো যত জায়গাতে এন ছিল, এখানে এন ছিল, এখানে এন ছিল, এখানে এন ছিল, এখন আমি যখন এন বাই 2 প্লাগ ইন করতেছি তখন কি করতে হবে, এন বাই 2টা এখানে প্লাগ ইন করলাম, আরেকটা হচ্ছে এই যে এখানে এন ছিল, এখানে কত আসবে, এন ডিভাইডেড বাই 2। এই জিনিসগুলো ভুল করলে কিন্তু পরে আবার মিলবে না, বুঝছো? আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমাদের এন বাই 2 আসবে, তাহলে বি ইন্টু এত এন বাই 2। আচ্ছা, হোপফুলি এই পর্যন্ত বুঝতে পারছো। আমরা ইরেজ করে দিই, দাঁড়াও। দেখো এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। মানে জাস্ট ধরে ধরে তুমি চেঞ্জ করে করে লিখবা আর কি। আচ্ছা, সো এটা যদি হয় তাহলে তুমি যদি পরের কয়েকটা লাইন এক্সপ্যান্ড করো, আচ্ছা এক্সপ্যান্ড করার আগে আমরা এটাকে একটু ঠিকঠাকভাবে লিখি, দাঁড়াও। দেখো পুরো এটাকে আসলে কীভাবে আনছে বা কোন ফরম্যাটে আনছে। সো আমরা যদি এটাকে আরেকটু ভাঙি, টুগুলাকে ওরা আসলে গুণ করতেছে না, কেন করতেছে না একটু পরে বুঝবা। মানে এখানে আসলে ওইভাবে গুণ করতে হয় না, মানে যখন দেখবা যে সেম দুইটা নাম্বার বারবার গুণ হচ্ছে বা বুঝতেছো যেটা সামনে গিয়েও বারবার গুণ হবে, তখন এগুলোকে পাওয়ার হিসেবে রেখে দিবা। আচ্ছা, তাহলে 2 স্কোয়ার, তারপর হচ্ছে টি এন ডিভাইডেড বাই 2 স্কোয়ার প্লাস, দেখো এই 2 আর এই 2 মিলে কাটা গেল, রাইট? কত থাকে, বিএন প্লাস এখানেও বিএন। আচ্ছা, এই দুইটা বিএনকে একসাথে কম্বাইন করে লিখলে কি আসে, 2 স্কোয়ার টি এন বাই 2 স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু বিএন। আচ্ছা, এই পর্যন্ত আমরা যদি আসি, এখন আমাকে বলো যে এই লাইন থেকে আবার কোনটাকে ডিভাইড করা যায় ফার্দার। এই টার্মটাকে আবার এক্সপ্যান্ড করতে পারি না আমরা? ইয়েস ম্যাম। এইটা একটু তোমরা বাসায় আসলে হাতে কলমে করো, আমি এখন পুরোটা আসলে দেখাচ্ছি না।
সো এই টার্মটাকে তোমরা যদি আবার এক্সপ্যান্ড করে যদি আবার এরকম করে, মানে সো ওখানে আমি যা যা করলাম, যে এখানে বসাইলাম, বসে কিছু হিসেব নিকাশ করে এই পর্যন্ত আনলাম, এখানে তোমরা আরও 3টা এরকম লাইন লিখলে একটা পর্যায়ে গিয়ে দেখবা যে তোমার কাছে এরকম একটা সিরিজের মতো আসতেছে, 2⁴, তারপর হচ্ছে টি, স্লাইড থেকে আপাতত দেখে লিখে দিলাম, এটা একটু হাতে কলমে করে নিও, প্লাস হচ্ছে 4 × bn। অ্যান্ড তুমি এখানে দেখো যে একটা প্যাটার্ন আসতেছে। ফার্স্টে তুমি কত পাইলাম, 2 এর পাওয়ারটা কত, 2, তারপর n ডিভাইডেড বাই আবার 2 এর পাওয়ারটা 2, অ্যান্ড এই সামনে হচ্ছে 2। সামনে আগে দেখলাম যে এই জাস্ট এই 2গুলোর জায়গায় কি হয়ে যাচ্ছে, 4 হয়ে আসতেছে। এই যে আমি একটু মার্ক করি, দাঁড়াও, কী কালার দিয়ে মার্ক করা ছিল, এই যে দেখো এটা 2 ছিল, এখানে 2 এর পাওয়ার 2, এখানে 2। তুমি দেখবা এই লাইনের সাথে তুমি যদি আরও কয়েকটা স্টেপ সামনে আগাও, এই যে এই জায়গাগুলো চেঞ্জ হচ্ছে, আর বাদ বাকি সব কিছু সেম আছে। সো সেটা যদি সেম থাকে তাহলে তুমি মাঝখানে এরকম ডট ডট দিয়ে এই যেগুলো সেম ছিল সেই জায়গাগুলোতে তুমি জাস্ট আই লিখে দাও, আই বা জাস্ট কোনো একটা ভ্যারিয়েবল ধরে রাখো, এত ডিভাইডেড বাই হচ্ছে n/2⁴i প্লাস কত i × bn। আচ্ছা এই লাইনে কীভাবে আসলাম বা মানে কোন প্রসেসে আসলাম বুঝে গেছে? কিছু না, তুমি জাস্ট এগুলোকে এক্সপ্যান্ড করতে থাকবে, এক্সপ্যান্ড করতে করতে দেখবা যে একটা প্যাটার্ন চলে আসছে, অ্যান্ড তোমায় বারবার এক্সপ্যান্ড করতেছে এবং সব কিছুই সেম থাকতেছে, স্ট্রাকচার সব সেম, জাস্ট এই যে 2 এর জায়গায় 4 হচ্ছে। বুঝতে পারছি? মানে জাস্ট নাম্বারগুলো কোথাও কোথাও চেঞ্জ হয়ে আসতেছে। সো এই পার্টটুকু যদি হয় তাহলে এই গেল তোমার ইকুয়েশন। আচ্ছা এখন খেয়াল করো, তুমি যখন এরকম কমন একটা টার্ম ধরে নিলা, আই আই হচ্ছে আমাদের এখানে কমন টার্ম, যখন আমরা ম্যাথ করতাম কোনো একটা কিছু ধরতাম, যে তোমরা তো দেখতে পারতেছো না, দাঁড়াও, এই যে এখানে যে আই ধরে নিছি, সো যখন আমরা আসলে ম্যাথ করতাম যে ধরি কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালু হচ্ছে আই, ওই আইটাকে কি আর আই রাখতে পারতাম? লাস্টে কি আমাদের ওটার একটা ভ্যালু বের করে বসাতে হতো না? এখানে আমাদের আয়ের ভ্যালুটা বের করতে হবে। আচ্ছা আয়ের ভ্যালু এখন কীভাবে বের করব খেয়াল করো, আমাদের যে রিকারেন্স রিলেশনটা ছিল মার্কস লটের জন্য, টি অফ এন সমান কত, বি, যখন এন এর ভ্যালু হচ্ছে 1, অথবা টি অফ n/2, সামনে একটা 2, প্লাস হচ্ছে বি × n ইফ n > 1। আচ্ছা ভালো কথা। সো খেয়াল করো আমাদের বেস কেসটা আসলে কখন অকার করে, যখন n এর ভ্যালুটা কত হয়, 1 হয়ে যায়। আচ্ছা n এর ভ্যালু যখন 1 হবে তখন আসলে আমাদের বেস কেসটাকে দেখতে কীরকম হবে, আমাদের বেস কেস হচ্ছে এরকম, টি অফ 1। সো টি অফ 1 সমান কত, আমরা জানি টি অফ 1 সমান হচ্ছে বি। আচ্ছা খুবই ভালো কথা। এখন দেখো তাহলে কি করব, টি অফ 1 হচ্ছে আমাদের দেখো, পাশাপাশি রাখতে পারলে ভালো হতো, স্লাইডের সাথে একটু মিলাই পড়াই, না হলে ঝামেলা হচ্ছে। আমি একভাবে করবো, স্লাইডে করা থাকবে আরেকভাবে, তোমরা মাঝে দিয়ে কনফিউজড হয়ে যাবে। দেখো সো আমাদের এখন যেটা করতে হবে, এই জায়গাটাতে যদি টি অফ 1 অকার করতো, এটাকে যদি আমরা টি অফ 1 হিসেবে নিয়ে আসতাম তাহলে আসলে মানে এটা 1 কখন আসতো, এটা তখন 1 আসতো যখন 2⁴i = n। খেয়াল করো এটা কীভাবে লিখলাম, আমাদেরকে দেওয়া ছিল টার্মটা কত, টি n ডিভাইডেড বাই 2⁴i। আমরা যাচ্ছি এই জিনিসটাকে কিসে কনভার্ট করে নিয়ে আসবো, টি অফ 1-এ। তাহলে কি আসতেছে, n ডিভাইডেড বাই 2⁴i সমান 1, তাহলে n = 2⁴i। আমরা কিসের ভ্যালু বের করতে চাচ্ছিলাম, এই যে এই আই এর ভ্যালু যেটা আমরা ধরে নিছি মাত্র। সো এই আই এর ভ্যালু তাহলে কত হবে, কেউ বলতে পারবা?
এটা লগ 2 বেস log এন। 2 হ্যাঁ, থ্যাংক ইউ। লগ 2 বেস এন হবে। আচ্ছা, তাহলে আমাদের আই যেটা, আয়ের ভ্যালুটা কত আসলো? লগ 2 বেস এন। এখন খেয়াল করো, আমরা এই যে লাস্ট লাইনে ছিলাম, আমরা যে একটা কমন একটা টার্ম বা ধরো যে আই ধরে একটা প্যাটার্ন বের করছিলাম। আচ্ছা, তোমরা যারা একটু কনফিউজড হয়ে যাচ্ছ বা একটু ভয় পাচ্ছ যে স্টেপগুলো আসলে ঠিকমতো মনে থাকবে কিনা, তাদের জন্য একটু বলে, সেটা হচ্ছে ইটারেটিভ কমপ্লেক্সিটি আসলে আমাদের খুব একটা লাগে না, বুঝছো? এটা 2-3টা এক্সাম্পল করবা, বাট এক্সামে আসলে মাস্টার থিওরেম বা ওই রিকার্শন ট্রি দিয়ে সব সলভ হয়ে যায়। এটা জাস্ট যেহেতু স্লাইডে আছে প্লাস সিলেবাসে আছে, একটু দেখে রাখো আর কি। আচ্ছা, তাহলে আমরা দেখো স্লাইড থেকে লিখলাম আমাদের টি অফ এন এ আমরা এই প্যাটার্নে রিচ করছিলাম যে 2 টু দি পাওয়ার আই, তারপর হচ্ছে টি এন ডিভাইডেড বাই তোমার 2 টু দি পাওয়ার আই প্লাস হচ্ছে আই বিএন। তারপরে আমরা আই এর ভ্যালুটা বের করলাম। কিভাবে বের করলাম? বেস কেস ইউজ করে। তাহলে আই এর ভ্যালুটা যদি এখন এখানে বসাই, 2 টু দি পাওয়ার লগ অফ 2 বেস এন, তারপর হচ্ছে টি এন ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার লগ অফ 2 বেস এন, কিছু না, জাস্ট আই এর ভ্যালুগুলো প্লাগ ইন করতেছে এখানে। লগ 2 বেস এন, তারপর হচ্ছে বি ইন টু এন। এই জিনিসটার ভ্যালু কত আসবে কেউ বলতে পারবা? 2 টু দি পাওয়ার লগ 2 বেস এন, লগারিদমের ফর্মুলা না? কোশ্চেনটা বুঝিনি। কোশ্চেনটা হচ্ছে এইটার, মানে এটাকে আমরা সিম্পলিফাই করলে কি আসবে বলতে পারবা? মানে এটা হচ্ছে তোমার লগারিদমের ফর্মুলা ছিল। লগারিদমের ফর্মুলা সেটা হচ্ছে, ধরো তোমার কে টু দি পাওয়ার লগ কে বেস এ ইকুয়ালস টু কত হবে? এ হবে। মানে মনে রাখো এইভাবে, কে টু দি পাওয়ার যদি লগ কে থাকে, এই যে এটা আর এটা কাটাকাটি কাটাকাটি করে লাস্টে এ থাকে, বুঝছো? লগারিদমের ফর্মুলা ছিল এটা, আবার একটু দেখে নিও। আচ্ছা, এখন তাহলে বলো এটার সাথে যদি মিলাই তাহলে এখানে কত আসবে? 2 টু দি পাওয়ার লগ 2 বেস এন। 2 টু দি পাওয়ার লগ বেস মানে লগের হচ্ছে 2 বেস, কাটাকাটি করে কত থাকে? নট জাস্ট এন না? হ্যাঁ, এক্স্যাক্টলি, শুধু এন থাকে। আচ্ছা, এখন এই পার্টটা দেখো, এই পার্ট থেকে সিম্পলিফাই করে আমরা কি পাই? টি ইন্টু কত থাকে? এন ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার লগ 2 বেস এন। আবার সেই 2 আর লগ 2 জাস্ট এন। এন থাকে, এক্স্যাক্টলি। প্লাস এখানে হচ্ছে বিএন আগের মতো রাখলাম। হ্যাঁ, ওকে, ও হচ্ছে তোমার লগ 2 বেস এন। আচ্ছা, এখন দেখো তাহলে এন ইন্টু টি অফ কত আসে? টি অফ 1। হ্যাঁ, টি অফ 1, দ্বারা তোমরা একটু বড় করে দিই এটা। হ্যাঁ, টি অফ থাকে আমাদের 1 প্লাস হচ্ছে বিএন লগ 2 বেস এন। টি অফ 1 যেটা, টি অফ 1 কত ছিল মনে পড়ে? আমরা যখন রিকারেন্স রিলেশনটাকে লিখছিলাম, এন এর ভ্যালুতে যদি আমরা 1 বসাই, তাহলে টি অফ 1 সমান কত? একটা কনস্ট্যান্ট টার্ম ধরে নিছিলাম, রাইট? সো টি অফ বি। 1টাকে হচ্ছে বি ধরে নিছি। হ্যাঁ, তাহলে এই যে দেখো, এই হচ্ছে আমাদের টি অফ এন সলভ হয়ে গেল। এখন বলো এটাকে যদি আমরা অর্ডার নোটেশনে লিখতে যাই, কোন টার্মটা এক্সিস্ট করবে? এই পুরোটার মধ্যে থেকে কোন টার্মটা থাকবে? এটাকে অর্ডার নোটেশনে প্লাগ ইন করলে দেখো, আমরা কিন্তু টি অফ এন সলভ করে ফেলছি। টি অফ এন সমান কত? টি অফ এন হচ্ছে, আচ্ছা আমি একটু ক্লিয়ার করে লিখে গেছি। আমরা যে এত ম্যাথ করলাম, ম্যাথ করে আমরা পাইলাম হচ্ছে টি অফ এন সমান বি অফ এন প্লাস বি ইন্টু এন লগ 2 বেস এন। সলভ হয়ে গেল। এখন এই পুরো জিনিসটা কি অর্ডার নোটেশনের মধ্যে যদি প্লাগ ইন করি, কোন টার্মটা সার্ভাইভ করবে? n log n। এক্স্যাক্টলি, এন ইন্টু লগ 2 বেস এন। সো এই হচ্ছে আমাদের যে রিকারেন্স রিলেশনটা আমরা বের করছিলাম, টি অফ এন সমান 2 ইন্টু টি অফ এন বাই 2 প্লাস থিটা অফ এন বা অর্ডার অফ এন হোয়াট এভার, সেইটা তাহলে টাইম কমপ্লেক্সিটি কত আসলো? অর্ডার অফ এন ইন্টু লগ 2 বেস এন। বোঝা গেছে এটা? একটু কি বলবো, নতুন আসলে তেমন কিছু নাই, তোমরা এগুলা ম্যাথে করার কথা, জাস্ট টার্মগুলোকে এক্সপ্যান্ড করবে, এক্সপ্যান্ড করে দেখবা যে কোনো একটা প্যাটার্ন চলে আসে,
বাট হ্যাঁ ওই প্যাটার্নটা ধরতে পারে এক্সাম হলে একটু ডিফিকাল্ট। সো বেসিক্যালি যেটা হয় যে তোমার ইটারেটিভ টাইম কমপ্লেক্সিটির কোড খুব একটা আসে না, তাও দেখে রাখলে আর কি। সো এটা আমাদের একটা অ্যাপ্রোচ। আচ্ছা এই অ্যাপ্রোচ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আসছে? দেখো যে এইভাবে টি অফ এন সমান বিএন প্লাস হচ্ছে বিএন ইন্টু লগ এন, এখানে জাস্ট ওই লগের বেস যে 2 সেটা লিখে নাই, আমি এটা সহই লিখছি নোটে। তাহলে টি অফ এন হচ্ছে আমাদের অর্ডার নোটেশনে লিখলে এন ইন্টু লগ এন গেল। আচ্ছা এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন? সবাই বুঝছি মোটামুটি? Yes, ma'am. সবাই যদি বুঝে থাকি তাহলে বাসায় একটু কষ্ট করে এই দুইটাও সলভ করবেন। আচ্ছা এখানে আমাকে বলো তো 1 নাম্বার যে প্রবলেমটা, এই 1 নাম্বার প্রবলেমটাতে ডিভিশন স্টেপে বা ডিভাইড স্টেপে পুরো প্রবলেমটাকে কয়টা সাব প্রবলেমে ডিভাইড করছে? চারটা। 4টা। এটা কি সবাই বুঝছি? এই রিকারেন্স রিলেশনে এই প্রথমটা হচ্ছে কয়টা সাব প্রবলেমে ডিভাইড হচ্ছে আমার মেইন প্রবলেমটা, আর পরের পার্টটুকু আমাকে বলে দিচ্ছে যে প্রত্যেকটা সাব প্রবলেমে মানে প্রবলেমের সাইজটা কিভাবে চেঞ্জ হচ্ছে। n/2 মানে n/2 মানে হচ্ছে আমার যে মেইন প্রবলেমের সাইজ দেওয়া ছিল সেটার অর্ধেক পরিমাণ হচ্ছে সাইজটা, ঠিক আছে? অ্যান্ড সেই সাব প্রবলেম কয়টা, মানে কয়টা সাব প্রবলেম হচ্ছে আমাদের 4টা। আচ্ছা দাঁড়াও এটার আমি একটা এক্সাম্পল দিই। এটার একটা এক্সাম্পল যদি বানাইতেই চাই, আচ্ছা পরেরটা একটু বলো তো, পরেরটাতে ডিভাইড স্টেপে কয়টা সাব প্রবলেম আসতেছে এটাকে বলে নাও। ডিভাইড স্টেপে এখানে প্রবলেমটা কয়টা ডিভিশন হচ্ছে? আচ্ছা মার্জ সর্টের যে আমি রিকারেন্স রিলেশনটা লিখছিলাম 2 ইন্টু টি অফ n/2, এখানে এই 2গুলোর কাহিনীকে বুঝছিলাম ঠিকঠাকভাবে? দেখো তো এই স্লাইডটা, এই স্লাইডটা কি বুঝছো মার্জ সর্টের জন্য? এই 2 হচ্ছে আমরা মানে ডিভিশন স্টেপে প্রবলেমটাকে কয়টা ভাগে ভাগ করতেছি। এই n/2 হচ্ছে প্রত্যেকটা প্রবলেমের সাইজটা কীভাবে চেঞ্জ হচ্ছে, মানে সাব প্রবলেমের সাইজ কত মেন কথা। আর এই পাশের এই পার্টটা হচ্ছে আমাদের ওই ডিভাইড না বেসিক্যালি কম্বাইন করার জন্য কতটুকু টাইম লাগতেছে সেটা, মানে এই যে মার্জ স্টেপের এই যে আমরা যে মার্জ করতাম, দাঁড়াও কোডটা করে গেল, এই যে 6 নাম্বার লাইন যেটা মার্জের কত থিটা অফ n না। দেখো এই কোডের সাথে এই রিকারেন্স রিলেশনটাকে বুঝতেছো না, একটু এক্সপ্লেন করবো। এই দুটা কোড থেকে এই মানে রিলেশনটা কিভাবে আসলো? ম্যাম আমাদের কি এই কোড দেওয়া থাকবে, আমরা আমাদের হচ্ছে এই হ্যাঁ রিলেশনটা লেখা হ্যাঁ লাগবে? হ্যাঁ হ্যাঁ থাকতে পারে। যেমন ধরো আমি একটা একটু দেওয়ার এক্সাম্পল ট্রাই করি, যদিও কনক্রিট কোনো এক্সাম্পল মাথায় নেই। আচ্ছা ধরো আমি একটা যদি ফাংশন লিখি এভাবে যে ভয়েড ফাংশন এফ, সেখানে ধরো যে আমাদের কাছে একটা অ্যারে আসলো, অ্যারে হচ্ছে মানে এন সাইজের একটা অ্যারে আসলো, বুঝছো? আসার পরে সামহাও আমি যেটা করলাম, আমি হচ্ছে তোমার কোনো একটা ফাংশনের মধ্যে অ্যারের 1 থেকে শুরু করে n/4 পর্যন্ত পাস করলাম, আরেকটার মধ্যে n/4 প্লাস 1 থেকে n/2 পর্যন্ত পাস করলাম, আরেকটাতে ধরো যে n/2 প্লাস 1 থেকে শুরু করে এটা কত 3 ইন্টু n/4। তারপর ধরো যে মার্জ স্টেপে আমি আবার পুরো অ্যারেটাকেই পাস করলাম, ধরো যে এটা হচ্ছে তোমার সামহাও থিটা অফ এনে কাজ করতেছে, বুঝছো? তাহলে এইটার আসলে টাইম কমপ্লেক্সিটি কত হবে? টি অফ এন সমান, বলো তো এটা টাইম কমপ্লেক্সিটি কত? 40 n/2 এমন। ফার্স্টে হচ্ছে 4। ফার্স্টে কেন 4? তার কারণ হচ্ছে আমাদের কয়টা মানে কয়টা ডিভিশন হচ্ছে, 4টা ডিভিশন হচ্ছে, সেই কারণে 4। আচ্ছা প্রত্যেকটা ডিভিশনের ভেতরে এই সাইজগুলো কত বলতে পারবা রাফলি? n/2 করে n/2 n/2 করে ভাগ। আবার দেখো
প্রথম সাব প্রবলেমে কি হচ্ছে, এখানে কি হচ্ছে, n/4 না? জি পরেরটাতে কি হচ্ছে, n/4 থেকে n/2 পর্যন্ত, এইটাও কিন্তু আসলে n/4 সাইজ, রাইট? বোঝা গেছে এটা? জি আচ্ছা, তাহলে এটাতে আমাদের কত আসবে, n/4 প্লাস b অফ n। দেখো মার্জ সর্টের মতোই কিন্তু, জাস্ট এখানে আমরা কি করছি, প্রত্যেকটা অ্যারেকে কত ভাগ করছি, 4 ভাগ করছি। আচ্ছা, এখন তোমাদের যে এক্সাম্পল ছিল, এক্সাম্পলের সাথে যদি আমরা মিলাইতে চাই, তাহলে ধরো যে কোন একটা ফাংশন নিচ্ছি, ভয়েড এফ এন, এফ কল করলাম, যেটা অ্যারে দিয়ে দেবে, থেকে শুরু করে এন পর্যন্ত। একবার ফাংশনটা কল করলাম, সেটা হচ্ছে তোমার অ্যারে অফ 1 থেকে শুরু করে n/2 পর্যন্ত। এই রিকার্সিভ ফাংশনে আরেকবার n/2 প্লাস 1 থেকে n পর্যন্ত, মানে তোমার পুরো অ্যারেটা ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ। কোনো একটা কারণে ধরো আমি আরেকবার এই ফাংশনটা কল করলাম, n/2, আবার ফাংশনটা কল করলাম অ্যারে অফ n/2 প্লাস 1 থেকে n। অ্যান্ড বলতে পারো যে মিস বারবার কেন কল করতেছি, ধরে নাও কোনো একটা কারণে কল করতেছে, তোমাকে দেওয়া হলো এরকম একটা কোড, তারপর কোনো একটা মার্জের স্টেপ চলতেছে, বা কোনো ধরো কথার কথা একটা ফর লুপ চলতেছে, যেটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে থিটা অফ n বা অর্ডার অফ n। আচ্ছা, এটা তাহলে রিকারেন্স রিলেশনটা কি হবে বলো তো? ফার্স্ট অফ অল আমাদের টি অফ n সমান কত, নাম্বার অফ সাব প্রবলেম। নাম্বার অফ সাব প্রবলেম কয়টা, মানে ভাগ হচ্ছে কয়টা? 4টা। এক্স্যাক্টলি, এখানে তাহলে আমাদের 4টা। তারপরে টি ইন্টু প্রত্যেকটা সাব প্রবলেমের মধ্যে n কত ভাগ হচ্ছে, n/2। তারপর প্লাস হচ্ছে আমাদের থিটা অফ n। দেখো এটাকে বোঝা গেছে এখন এক্সাম্পলটা? ম্যাম ওই মার্জের জন্য লাস্টে থিটা ওপেন। হ্যাঁ, এই যে এটা হচ্ছে যে মার্জের এই স্টেপটা, এই যে এই পার্টটা, এই পার্ট হচ্ছে আমাদের যে এই পার্ট, বুঝছি? আচ্ছা, সো এটা একটু তোমার বাসায় করবা ইটারেটিভ মেথডে। আচ্ছা, রিকারশন ট্রি মেথড যেটা, এটা বেসিক্যালি তোমাদের ক্লাসে একবার দেখানো হয়েছে। আচ্ছা, ক্লাসে তোমাদের মার্জ সর্টের টাইম কমপ্লেক্সিটি যখন পড়াই, তখন কি মনে পড়ে যে পুরো অ্যারেটাকে যে ভাগ করে করে ডিভাইড করে করে দেখাচ্ছিলাম ক্লাসে? তারপর এটা দেখাচ্ছিলাম যে আমাদের একটা পার্টিকুলার রোতে কী পরিমাণ কাজ হয় অ্যান্ড নাম্বার অফ রো কতগুলা। তুমি যদি এই জিনিসটা বের করতে পারো ট্রির মধ্যে, বা ট্রি আকারে দেখাই দিতে পারো, মানে তারপর তুমি জাস্ট দেখাবা যে আমার একটা পার্টিকুলার রোতে এই পরিমাণ কাজ হচ্ছে, হইতে পারে n² পরিমাণ কাজ বা n পরিমাণ কাজ হচ্ছে, অ্যান্ড আমার নাম্বার অফ রো হচ্ছে ধরো লগারিদম অফ n পরিমাণ, তাহলে মানে ওভারঅল কতটুকু কাজ হচ্ছে, n ইন্টু তোমার লগ n, রাইট? আচ্ছা, এখানে এখন দেখো, এখানে যেটা করছে যে ডেপথ, তারপর হচ্ছে এই টি এর ভ্যালু, সাইজের ভ্যালু n/2, n/2/2 আচ্ছা, এগুলার এত মানে ডিটেলসে না দেখালেও চলবে। তুমি যদি জাস্ট এই রিকারশন ট্রি দেখাইতে পারো অ্যান্ড তুমি জাস্ট বের করতে পারো যে নাম্বার অফ রো কয়টা অ্যান্ড প্রত্যেকটা রোতে আসলে কী পরিমাণ কাজ হচ্ছে, এই জিনিসটা দেখায় জাস্ট গুণ করে দিতে পারলেই তুমি মার্ক পাবা। ঠিক আছে, এটা হচ্ছে রিকারশন ট্রি মেথড। সো এটা ক্লাস অ্যাকচুয়ালি দেখানো হয়েছে, তোমরা যেটা করবা এই যে এগুলো একটু প্র্যাকটিস করবা, এই দুটা প্রবলেম। মানে এটা আর কি রিকারশন ট্রিটা বুঝতেছো কী হতে পারে, কেউ কি আমাকে বলতে পারবা? দেখো টি অফ n সমান কত, ফার্স্টে হচ্ছে 3টা পার্টে ভাগ হচ্ছে, বা ডিভিশন স্টেপে মার্জ সর্টে ডিভিশনে কয়টা ভাগে ভাগ হইতো, 2টা ভাগে। আচ্ছা, এখানে কয়টা ভাগে ভাগ হবে, পুরো অ্যারেটা 3টা পার্টে ভাগ হবে। প্রত্যেকটা পার্টের সাইজ কীরকম হবে, n/4 করে। আচ্ছা, n/4 করে যদি এরকম করে ভাগ হইতে থাকে, এটা একটু বাসায় হাতে কলমে নিজেরা করবা, যে তাহলে আসলে কতগুলা রো হবে আমাদের, অ্যান্ড প্রত্যেকটা রোতে আসলে কী পরিমাণ কাজ হচ্ছে এটা ডিফাইন করে দেয় আমাদেরকে। এই যে এই টি ছাড়া যেসব টার্ম, মানে এগুলো তো ধরো যে কী বলবো, রিকার্সিভ টার্মও বলতে পারি, যে টি দিয়ে যে টার্মগুলো, আর বাদবাকি যে নর্মাল সিম্পল টার্ম, এরা ধরতে পারো যে এরা হচ্ছে কম্বাইন করার স্টেপে কী পরিমাণ কাজ হয় সেইটা ডিফাইন করে। সো একটা পার্টিকুলার রোতে তোমার কাজ হচ্ছে কী পরিমাণ, রাফলি n² পরিমাণ, আর এখানে হচ্ছে n পরিমাণ। এখন এইদেরকে হচ্ছে ভাগ করবা, ডিভাইড করতে করতে রিকারশন ট্রিটা যদি ড্র করো, তাহলে তোমার বের করতে হবে যে নাম্বার অফ রো কয়টা হবে।
কেউ কি আমাকে বলতে পারবা যে এখানে রাফলি নাম্বার অফ রো কয়টা হওয়া উচিত? সে পাউরুটির এক্সাম্পল যদি দিই, যে তুমি হচ্ছে এনটা পাউরুটি যদি কিনো, প্রত্যেকটা দিন তুমি পাউরুটিগুলো কি করতেছো, n/4 করে করে ভাগ করতেছো, তাহলে নাম্বার অফ রো কত হবে আসলে? কেউ বলতে পারবা? log base 4 হ্যাঁ, log 4 Log- base n। তোমরা এটা একটু Log- রিকার্শন ট্রিটা হাতে করবা, বুঝছো? মানে এটা নিজেরা না করলে আসলে বুঝবা না। সো ফার্স্টে মার্জ সর্টেরটা করবা। মার্জ সর্টের স্লাইডে যেরকম দেওয়া ছিল, ভাগ হচ্ছিল বারবার, সেখান থেকে ক্লাসে দেখাছিলাম যে নাম্বার অফ রোটা কিভাবে বের করে। সিমিলারলি এখানেও তোমরা সেই একই কাজ করবা, ট্রিটা ড্র করে দেখবা যে ম্যাক্সিমাম নাম্বার অফ রো কয়টা হতে পারে, বুঝছো? সেটা করলে দেখবা যে তোমার ওই লগারিদম 4 বেস n চলে আসে। আর এটা হচ্ছে আমাদের নাম্বার অফ রো, আর একটা পার্টিকুলার রোতে আমার কাজ হচ্ছে n স্কোয়ার পরিমাণ, তাহলে ওভারঅল কি হবে, n স্কোয়ার ইন্টু লগ অফ n। আচ্ছা, তারপরে হচ্ছে কুইক সর্টের তোমাদেরকে বলছিলাম যে এটার ওর্স্ট কেসের অর্ডার অফ n স্কোয়ার আসতে পারে, মেনশন Recursion? ওর্স্ট কেসে দেখো তোমাদের ক্লাসে একটা জিনিস ড্র করছিলাম। আচ্ছা, এটা আমি মনে নেক্সট ক্লাসেই পড়াবো না, নেক্সট ক্লাসে হচ্ছে তোমার র্যান্ডমাইজড পিভট কীভাবে বের করতে হয় ওটা দেখানোর সময় দেখাই দিব না। আচ্ছা, এটা তাহলে আপাতত স্কিপ করি। মাস্টার থিওরেমটা একটু দেখা যায়। আচ্ছা, সো মাস্টার থিওরেম বেসিক্যালি তোমরা এখানে বেশ কিছু কথাবার্তা লেখা আছে, এগুলো সব পড়বা। অ্যান্ড এক্সামে আসলে যে জিনিসটা ভুল হয়, যে মাস্টার থিওরেম কিন্তু সহজ, সহজ বলতে তুমি একটু মেমোরাইজ করতে পারলে বা কেস বাই কেস মাথায় রাখতে পারলে, মানে এক্সামে যেই কোশ্চেনে আসুক না কেন, মাস্টার থিওরেম দিয়ে যদি করা যায় তুমি তাহলে করে ফেলতে পারবা। ঝামেলা যেটা হয় সেটা হচ্ছে যে বেশ কিছু প্রবলেমে আসলে মাস্টার থিওরেম অ্যাপ্লাই করা যায় না, বুঝছো? তোমরা যেটা করো, তোমরা অনেক জোরাজোরি করে সেই প্রবলেমগুলোর মধ্যে মাস্টার থিওরেম অ্যাপ্লাই করে ফেলো, যেটার জন্য আসলে মার্ক দেওয়া যায় না। আচ্ছা, রিকারেন্স রিলেশনের ফার্স্টে তোমরা যেটা ট্রাই করবা যেটা মাস্টার থিওরেম দিয়ে সলভ করা যায় কিনা, মানে এক্স্যাক্ট ফর্মুলার মধ্যে পড়ে কিনা। যদি সলভ করা যায় তাহলে তো করলাম, না হলে তোমরা ট্রাই করবা যে রিকারশন ট্রি দিয়ে জিনিসটা করা যায় কিনা। রিকারশন ট্রি মেথডটা কিন্তু ইজি, ক্লাস যদি করে থাকো একটু ঠিক মতো, যে প্রত্যেকটা মানে রিকারশন ট্রি মেথডে আমরা কি করছিলাম, নাম্বার অফ রো কয়টা এটা আমরা ট্রি ড্র করে একটু বের করা ট্রাই করছিলাম, আর প্রত্যেকটা রোতে আসলে কী পরিমাণ কাজ হয় সেটা রিকারেন্স রিলেশন দেখলে বোঝা যায়। এই যে এখানে যেরকম দেখো, মাত্র যেটা দেখালাম, যে এই রিকারেন্স রিলেশন থেকে তুমি আসলে বুঝতে পারবা যে একটা রোতে কী পরিমাণ কাজ হয়। তোমার খালি বের করা লাগবে যে কয়টা রো হবে, মানে তুমি যদি ওই ট্রিটাকে ড্র করো, বা ট্রির আসলে ডেপথ কত হবে। সো যদি মাস্টার থিওরেম কাজ না করে ট্রাই করবে রিকারশন ট্রি দিয়ে করতে। তারপর রিকারশন ট্রি দিয়েও যদি না হয় তখন তোমরা ট্রাই করবে ওই ইটারেটিভ মেথডে যাওয়া, ঠিক আছে? ম্যাম হ্যাঁ হ্যাঁ বলো। ম্যাম একটা রিকারেন্স রিলেশন থেকে কি একটু একটা ট্রি ড্র করে দেখানো যাবে? একটু বলবা, আরেকবার কোশ্চেনটা শুনি নেই। ম্যাম একটা রিকারেন্স রিলেশন দেখে একটা ট্রি কি একটু ড্র করে দেখানো যাবে? ও হ্যাঁ, শিওর। আচ্ছা দাঁড়া, তোমার হচ্ছে ইয়েটাই দেখাই, আর মার্চ সর্টেটা একবার দেখাই। দেখো মার্চ সর্ট, হ্যাঁ যে মার্চ সর্টে এটা হচ্ছে রিকারশন ট্রি মেথড। আমাকে আগে বলো, মার্চ সর্টের জন্য এই রিকারেন্স রিলেশনটা কি হবে? টি অফ এন সমান কত, কয়টা সাব প্রবলেমে ডিভাইড হইতো? দুইটা। গুড। প্রত্যেকটা সাব প্রবলেমের সাইজ কত? n/2 হ্যাঁ, n/2 প্লাস মার্জ করার জন্য স্টেপে কি পরিমাণ কাজ হইতো? অর্ডার অফ n। অর্ডার অফ ধরলাম, যদি আমরা সি অফ এন দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে ধরো যে তোমার যদি একটা অ্যারে থাকে, এই অ্যারেটা হচ্ছে আমাদের এন সাইজের, তাহলে পরের স্টেপে কি হবে, কয়টা সাব প্রবলেম, এই যে আমি যে অ্যারোগুলা দিচ্ছি এই অ্যারোগুলা কি কয়টা সাব প্রবলেম, রাইট? দুইটা অ্যারো দিলাম, কেন দুইটা অ্যারো দেওয়ার কারণ হচ্ছে, আচ্ছা আমার তো কালার আছে, দাঁড়াও, এই যে দুইটা অ্যারো দিচ্ছি কারণ আমাদের সাব প্রবলেমে কয়টা ডিভাইড হচ্ছে, দুইটা। তারপরে প্রত্যেকটা সাব প্রবলেমের সাইজ কি হবে, n ডিভাইডেড বাই 2। তাহলে এই একটা আসলো, এই একটা আসলো। আচ্ছা এখন খেয়াল করো, এখানে তোমার এই পার্টটা কি, এটা হচ্ছে n/2, উপরে ছিল n। এখন তুমি কি আবার এটাকে দুইটা পার্টে ভাগ করতে পারো, রাইট? এটা কি বুঝতেছো? ম্যাম এটা কতক্ষণ পর্যন্ত ভাগ করতে হবে? এক্স্যাক্টলি, সেটাই এই কোশ্চেনটাই অ্যান্সারটা কে দিবে, এই কোশ্চেনের অ্যান্সার দিবে হচ্ছে আমাদের নাম্বার অফ রো কতগুলো হবে সেইটা।
এখন যেটা করব যে তুমি এইটাকে আসলে যেইভাবে মানে এটাকে তুমি ধরো ভাগ করতেছো বা ডিভাইড করতেছো করে তুমি এখানে একটা ট্রি পাচ্ছ, রাইট? আচ্ছা, এই ট্রি আর এই ট্রিটা কি সেম হবে না তুমি যদি এটাকে আবার ডিভাইড করতা? তাহলে তোমাকে দুটোই আসলে দেখানো দরকার আছে। না হ্যাঁ এক্স্যাক্টলি। সো তুমি যেটা করবা তুমি এখানে ডট ডট দিয়ে যাবা। হয়ে গেল। এই যে এখানে ডট ডট দিয়ে যাবা, কারণ এটার যে সাবট্রি আর এটার যে সাবট্রি, দুটো সাবট্রি সেম আসবে, বুঝছো? সো এক্সাম হলে বসে এত ট্রি আঁকানোর দরকার নেই, আমরা জাস্ট একটাকে এক্সপ্যান্ড করি। আচ্ছা, একটাকে যদি এখন আমরা এক্সপ্যান্ড করি, ধরো লেফট সাইডে যেটা ছিল সেটাকে এক্সপ্যান্ড করলাম, এটাকে এক্সপ্যান্ড করলে আবার প্রত্যেকটা স্টেপে আমাদের দুইটা সাব প্রবলেম। অ্যান্ড এটা যদি n/2 হয়, পরের স্টেপে কত হবে? এটার সাইজ কত হবে? n/2 স্কয়ার। n/2 স্কোয়ার বা ধরো যে n/4, ঠিক আছে না? হ্যাঁ, যাইতে যাইতে লাস্টে আসলে মানে কোথায় গিয়ে থামবে বলো তো? যখন আমাদের কাছে একটা এলিমেন্ট, হ্যাঁ একটা এলিমেন্ট। আচ্ছা, পাউরুটির এক্সাম্পল যেটা দিচ্ছিলাম মনে পড়ে? ব্রেডের এক্সাম্পল। তুমি ফার্স্টে 20টা কিনছিলা, প্রত্যেক দিন তুমি কি করে ফেলতেছো? ব্রেডগুলাকে হাফ করে ফেলতেছো, রাইট? বাদ বাকি হাফ খেয়ে ফেলতেছো। সো এরকম যদি করতে থাকো, মনে পড়ে যে আমরা নাম্বার অফ রো বের করছিলাম, যে তুমি কয়দিন সার্ভাইভ করতে পারবা, কয়দিন পরে তোমার কাছে একটা পাউরুটি থাকবে বা থাকবেই না, ধরো মনে পড়ে? লগ n। হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে আমাদের এই নাম্বার অফ রো কত? লগ 2 বেস n, এইটা। আর আমাদের একটা পার্টিকুলার রোতে, ধরো যে তোমার এই একটা পার্টিকুলার রোতে কি পরিমাণ কাজ হয়? n টাইম। এই যেখানে সি অফ এন পরিমাণ কাজ হয়, সি অফ এন পরিমাণ কাজ হয়। তাহলে আমাদের টোটাল যে টাইম কমপ্লেক্সিটি কত আসবে ওভারঅল? n log n। এন ইন্টু লগ এন। বুঝা গেছে? জি। আচ্ছা, এখন যেটা বললাম যে রিকার্শন ট্রি তোমাদেরকে যে প্র্যাকটিস প্রবলেমগুলো দেওয়া ছিল, ওটাতে মনে হয় এই যে এই 2 এর জায়গায় ধরো 3 ছিল, রাইট? ব্যাক করে কীভাবে? দাঁড়াও, ধরো যে তোমাদের কাছে ছিল হচ্ছে এরকম টি অফ এন সমান 3 ইন্টু টি অফ n/4 প্লাস হচ্ছে সি অফ এন। এটা এখন ড্র করতে পারবা না বলো তো? কী করবা? ফার্স্টে একটা এন নিবা, এন সাইজের অ্যারে নিলাম, নেওয়ার পরে এটা ভাগ হবে কতবার? 3 বার। 3 বার। সো এই একবার, এই 2বার, এই 3বার, প্রত্যেকটা পার্টে কী পরিমাণে ভাগ হচ্ছে বলো তো? n/4। n/4 বার। সো এই যে একটা অ্যারে, এটাও একটা অ্যারে, এটাও একটা অ্যারে, এটা হচ্ছে n/4, এটা হচ্ছে n। তারপর এইটাকে তুমি যদি ডিভাইড করতা, তুমি যে ট্রি সাব ট্রি পাবা, এইগুলার ডিভাইড মানে ডিভাইড বলতে বুঝতেছো তো? তুমি যদি আবার ড্র করতে বা এক্সপ্যান্ড করতে, সাব ট্রিগুলো সব সেম হইতো না? সো শেষে log 4 n আসবে। হ্যাঁ এক্স্যাক্টলি, দেখছি। হ্যাঁ। সো এদেরকে ডট ডট দিয়ে দিলাম যে এদেরকে আমি দেখাবো না। এটাকে আবার কয়টা পার্টে ভাগ করবা? আবার 3 ভাগে। হ্যাঁ গুড। এবার কিন্তু 3টা পার্টে ভাগ করতে হবে, বুঝছো? প্রত্যেকটা স্টেপে 3 ভাগে ভাগ হচ্ছে। তাহলে আবার এরকম ছোট ছোট পিচি পিচি কিছু অ্যারে হবে। এরা কত হবে? n ডিভাইডেড বাই কত 4/4, 4 স্কোয়ার, তাই না? বা 16। এরকম করে যদি ভাগ হইতে থাকে, লাস্টে গিয়ে আমার কাছে জাস্ট একটা এরকম এলিমেন্ট থাকবে, রাইট? 1। এখন আমাকে বলো এই কেসে নাম্বার অফ রো কত হবে? এই সে পাউরুটির এক্সাম্পল না? তুমি এখন ব্রেড কি করতেছো প্রত্যেক দিন? log 4 n। হ্যাঁ, লগ 4 এর ব্রেডগুলোকে তুমি জাস্ট 3 ভাগে 4 ভাগ খেয়ে ফেলতেছো, ধরো মানে একদিন একদিন করে যাচ্ছি, আর তোমার কাছে যে পরিমাণ ব্রেড ছিল সবগুলাকে তুমি এন পরিমাণ ব্রেড থাকলে পরের দিন হচ্ছে n/4 হয়ে যাচ্ছে সেটা। তাহলে এভাবে তুমি কয়দিন সার্ভাইভ করতে পারবা সেটাই হচ্ছে আমাদেরকে অ্যান্সার দেয় লগারিদম। এটা হচ্ছে আমাদের নাম্বার অফ রোজ। আর একটা পার্টিকুলার রোতে কী পরিমাণ কাজ হয়? কী দেওয়া ছিল এক্সাম্পলে? সি ইন্টু এন। আচ্ছা, ধরো এখানে যে সি ইন্টু এন স্কোয়ার ছিল কথার কথা, তাহলে এখানে কি হবে? সি ইন্টু এন n স্কোয়ার। স্কয়ার log 4 n। হ্যাঁ, তাহলে আমাদের অর্ডার অফ রাফলি এন স্কোয়ার লগ 4 বেস এন। এই হচ্ছে আমাদের রিকার্শন ট্রি মেথড। বুঝা গেছে? কোশ্চেন আছে এ পর্যন্ত কোনো? ম্যাম রিকার্শন দিয়ে কোনো কোড লিখলে কি এভাবে হচ্ছে আগে টাইম কমপ্লেক্সিটি বের করতে হবে? হ্যাঁ, এভাবে বের করতে হয়। মানে আমার কাছে রিকার্শন ট্রিটাই সবচেয়ে মানে কি বলবো, আর কিছু কাহিনী আসতে বলতে হচ্ছে তোমাদেরকে যে অ্যাসাইনমেন্ট আবার দিব ওখানে আসলে দেখবা যে ধরো এরকম একটা কেস আসতে পারে যে তোমার যে এন ছিল, এই ছিল তোমার এন, এটাকে ধরো তুমি অনেক ডিভাইড করলা,
ডিভাইড করলা টোলা ভালো কথা। ধরো কথার কথা এরা হচ্ছে n/4 করে হচ্ছে, আর এটা হচ্ছে n/2। কেউ কি আমাকে বলতে পারবা এইভাবে আমি যদি আসলে ট্রিটাকে ড্র করতে থাকি, মানে এইটার আর এটার সাবট্রি তো সেম হবে, এটাটা আলাদা হবে। আমাকে কি কেউ বলতে পারবা যে এটা আসলে মানে কোনটার সাবট্রি বেশি নিচ পর্যন্ত যাবে? ব্রেডের এক্সাম্পল যদি খেয়াল করো, মানে এখানে তুমি ব্রেডটাকে কি করতেছো n/4, 4 ভাগে n/2 এরটা সবার থেকে বেশি নিচে যায়। যাবে। এটাকে আমরা বুঝতেছি সবাই, এটা একটু খেয়াল করো। না ম্যাম, এটা এটা বোঝা যায় না না? আচ্ছা, তুমি এখন চিন্তা করো যে 3টা প্রবলেমকে তুমি ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করো। এই রোতে এসে ইন্ডিপেন্ডেন্টলি যদি চিন্তা করো তাহলে তুমি খেয়াল করো যে n/4 যেটা, n/4কে তো তুমি আবার ভাঙবা, রাইট? 3টা পার্টে। তুমি ব্রেডগুলোর কথা যদি চিন্তা করো যে তুমি 20টা ব্রেড কিনছো, প্রত্যেক দিন তুমি অর্ধেক অর্ধেক করে খাচ্ছ, তাহলে তুমি যে কয়দিন সার্ভাইভ করতে পারবা তার থেকে তোমার কোনো ফ্রেন্ড যদি 20টা ব্রেড কিনে প্রত্যেক দিন ও সেটাকে কি করে ফেলতেছে, n/4 করে ফেলতেছে, 4 ভাগের 1 ভাগ করে ফেলতেছে, তাহলে বেশি দিন কে বাঁচবে? তুমি বাঁচবে না তোমার ফ্রেন্ড বাঁচবে ব্রেড খেয়ে? আমার ফ্রেন্ড। এটা কি বুঝছো যে কোশ্চেন করছি না, বা বললাম যে বুঝো নাই আগের বার? জি ম্যাম। আচ্ছা, তাহলে এখন দেখো সিমিলারলি তোমার কাছে n/4টা ছিল আর হচ্ছে n/2। এখন n/4 যেটা, এটাকে এক্সপ্যান্ড করতে থাকলে তোমার ফ্রেন্ডের মতো অবস্থা হবে, অনেক ড্রাস্টিক্যালি এই ট্রিটা মানে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, বুঝছো? ধরো যে এই ট্রিটা এখানে এসে একটা লিফ চলে আসছে, বাট তোমার এই যে n/2, তুমি এইটাকে যদি আসলে এক্সপ্যান্ড করতে থাকো তখন দেখবা যে কোনো একটা পার্টিকুলার ব্রাঞ্চ অনেক বেশি পর্যন্ত যাবে। আমি বুঝাতে পারতেছি? এটা বাসায় একটু ট্রাই করে দেখো। এই সব কেসে তখন তুমি বলবে যে মিস নাম্বার অফ রো তাহলে কত হবে? কোনটাকে ধরা উচিত, নাম্বার অফ রো? n/2 একটা এই ধরো। যে যেটা আমাদের লংগেস্ট যে পাথটা বের হয়েছে, যে n/2 সহ যেটা, মানে এই বরাবর যেটা ভাঙতে ভাঙতে আসতেছে সেটাকে আমরা এই নাম্বার অফ রো হিসেবে ধরবো। বুঝা গেছে? এটা একটা কেস অ্যারাইজ করতে পারে। আচ্ছা, আমরা এখানে যেন কেন আসলাম? ওকে যেন কোয়েশ্চেন করছে না যে আমরা হচ্ছে ওই রিকার্শন লিখলে এভাবে টাইম কমপ্লেক্সিটি বের করবো কিনা। হ্যাঁ, রাফলি তোমার তুই গেল। হ্যাঁ, রাফলি তোমার রিকার্শন লিখলে আসলে এভাবে টাইম কমপ্লেক্সিটি বের করতে হয়। মানে ইটারেটিভটা খুব একটা ইয়া না, মানে ইটারেটিভ তো দেখলে কি অবস্থা, অনেক বেশি ম্যাথ করতে হয়। অ্যান্ড মাস্টার থিওরেমেও হচ্ছে চোখ বন্ধ করে অ্যাপ্লাই করে দেওয়া যায়, বাট সব কেসে আসলে দেওয়া যায় না, তখন আমাদের একটু এই ইটারেটিভ বলতেছে সরি রিকার্সিভ এই মেথডে আসতে হয়। ম্যাম, যখন সাব প্রবলেম হচ্ছে মানে বেশি থাকবে, মানে 2 ভাগে ভাগ থাকবে, তখন হচ্ছে কি মাস্টার থিওরেম অ্যাপ্লাই করা যায় না? না না না, মাস্টার থিওরেম যে আমরা এখন পড়বো, পড়লে বুঝতে পারবা। আচ্ছা, ফার্স্ট অফ অল সবাই এই লাইনটা একটু পড়ো, যে এই লাইনটা একটা সিস্টেমেটিক ওয়ে আমাকে প্রোভাইড করতেছে। আচ্ছা, কোন ধরনের রিকারেন্স রিলেশন? এক্স্যাক্টলি এই টাইপের, টি অফ এন সমান এ ইন্টু টি অফ এন ডিভাইডেড বাই বি প্লাস ফাংশন অফ এন। এইরকম সিনট্যাক্সের বাইরে দুনিয়ার যত যা সিনট্যাক্স আছে সেগুলোর জন্য মাস্টার থিওরেম কখনোই অ্যাপ্লিকেবল হবে না। আচ্ছা, এখানে দেখো এই এটা কি বলতো, এই যে স্মল এ, ও আসলে কি মিন করতেছে? সাব প্রবলেম। হ্যাঁ, নাম্বার অফ সাব প্রবলেম, তাই না? কয়টা ডিভিশন হচ্ছে। আচ্ছা, এই বিটা কি মিন করতেছে? যে প্রত্যেকটা ডিভিশনে আমাদের এন এর পরিমাণটা বা প্রবলেমের সাইজটা কিভাবে রিডিউস হচ্ছে, রাইট? আচ্ছা, ফাংশন অফ এনটা কি? এটা হচ্ছে আমাদের যে কম্বাইন করার জন্য টাইম কমপ্লেক্সিটি কত সেটার একটা এস্টিমেশন। এটুকু বোঝা গেছে, রাইট? হ্যাঁ, এখন ভিতর দিয়ে দেখো, এফ অফ এন কিন্তু একটা পজিটিভ ফাংশন হতে হবে। তোমাকে যদি এমন কোনো ফাংশন দেওয়া থাকে যে এটার ভ্যালু নেগেটিভ চলে আসতেছে, অ্যাকচুয়ালি নেগেটিভ আসলে ওটা টাইম কমপ্লেক্সিটি বের করাই যাবে না, বাট তারপরও ধরো কোনো একটা ফাংশন দিল, তুমি বুঝতেছো এনের একটা ভ্যালু যদি বসাও এটা নেগেটিভ আসতে পারে, তখন কিন্তু ধরো কোশ্চেনটা এরকম যে এখানে মাস্টার থিওরেম অ্যাপ্লাই করা যাবে কি যাবে না, তখন তোমার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে নো। আচ্ছা, আমরা একটু আগে এগুলো তোমরা একটু পড়ে টরে নিও। এখন হচ্ছে ফার্স্ট অফ অল দেখো যে মাস্টার থিওরেমে এই পার্টটুকু তো তোমাদের পরিচিত, রাইট? ফাংশন অফ এন যেটা, ফাংশন অফ এনটাকে আমরা এইভাবে একটু লেখা ট্রাই করব। কিভাবে লেখা ট্রাই করবো, দাঁড়া আমি এটা একটু তুলে নিই খাতায়। যেটা বললাম, যেটা একটু তোমাদের মনে রাখতে হবে বা সোজা বাংলায় মুখস্থ করতে হবে। আমাদের টি অফ এন যেটা, আমরা এখন পড়তেছি হচ্ছে মাস্টার থিওরেম।
সো মাস্টার থিওরেমে হচ্ছে টি অফ এন সমান, তারাবি কয়টা নাগাদ শুরু হয় তোমাদের? 8টা বা 8:30 মনে হয় না? না, এদিকে 8:30 পরে 8:30। আচ্ছা 8:30 পর পরে। রেকর্ডিং থাকতেছে, সমস্যা নাই। মানে আমাদের আসলে রোজার মধ্যে আরও কিছু মেকআপ ক্লাস দিতে হবে, কারণ তোমাদের আসলে 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে তো ক্লাস টাইম। সো মানে রেগুলার ক্লাস দিলেও আসলে কিছু মেকআপ নেওয়াই লাগবে। আচ্ছা, রেকর্ডিং থাকবে, রেকর্ডিং না হয় পরে একটু দেখে নিও। আচ্ছা, এবারে দেখো, তোমার কাছে যদি কোনো রিকারেন্স রিলেশন দেওয়া থাকে যেটাকে তুমি এইরকম একটা ফরম্যাটে লিখতে পারবা, তাহলেই শুধুমাত্র মাস্টার থিওরেম অ্যাপ্লিকেবল। যদি দেখো যে কোনোভাবে এই ফরম্যাটে আনতে পারতেছো না, তার সোজা বাংলা হচ্ছে মাস্টার থিওরেম কোনোভাবে অ্যাপ্লিকেবল না, সেখানে আমি অ্যাপ্লাই করবো না। আচ্ছা, কোথায় অ্যাপ্লাই করা যাবে না এটা হচ্ছে লাস্টের দিকে আসে কিছু, আগে আমরা দেখি যে অ্যাপ্লাই করবোটা কীভাবে। আচ্ছা, এখন এই জিনিসটা তোমরা একটু খেয়াল করো, সেটা হচ্ছে এই যে এখানে 1 নাম্বার কেস, তারপর 2 নাম্বার কেস, 2 নাম্বারের মধ্যে আবার 3টা স্টেপ, আর হচ্ছে তোমার 3 নাম্বারে হচ্ছে তোমার 2টা সাব কেস, মানে ইন টোটাল কয়টা? 3টা, 4টা, 5টা, 6টা। সো এই 6টা কেস একটু তোমাদেরকে মনে রাখতে হবে। সো এটা আসলে সলভ করবো কীভাবে? সলভ করবো হচ্ছে, এগুলো তোমাদের ফর্মুলা, এই ফর্মুলাগুলো একটু যেভাবে পারো মুখস্থ করবা। অ্যান্ড মানে দেখো 2 নাম্বারের প্রত্যেকটার কিন্তু প্রথম এই টার্মটা সেম, প্রথম টার্মটা সেম, ইভেন 1 নাম্বারও দেখো এদের সবারই প্রথম টার্মটা সেম, বাদ বাকিগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, এখানে যেমন দেখো মার্চ সর্টের জন্য টি অফ এন সমান কত ছিল? 2 ইন্টু টি অফ এন বাই 2 প্লাস অর্ডার অফ এন, রাইট? আচ্ছা, এখন আমাকে বলো যে উপরে যে প্রত্যেকটা দেখো, প্রত্যেকটা স্লাইডের এই উপরে এই ফরম্যাটটা দেওয়া, তোমাকে এই ফরম্যাটের মধ্যে ফেলতে হবে, যে রিকারেন্স রিলেশনটা দেওয়া থাকবে। সো এই ফরম্যাটের সাথে আমরা যদি মিলাই, তাহলে এখানে এর ভ্যালুটা কত এই এক্সাম্পলের জন্য কেউ বলতে পারবা? এই যে এটার সাথে আমরা যদি ম্যাচ করি, হ্যাঁ এক্স্যাক্টলি, দেখো এর ভ্যালুটা আমাদের কত আসলো? এর ভ্যালুটা হচ্ছে 2। আচ্ছা, বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে 2। তারপরে দেখো এই অর্ডার অফ এন যেটা, এটাকে আমরা যদি একটু দাঁড়াও এটা দিয়ে দেখাই। মাস্টার থিওরেম আমাদের হচ্ছে টি অফ এন সমান 2 ইন্টু টি অফ এন বাই 2 প্লাস হচ্ছে অর্ডার অফ এন। তোমাদের এই অর্ডার অফ এনটাকে ভেঙে একটু যে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে, এটার ফরম্যাটে। সো এটার ফরম্যাটে যদি আসে, কি আসবে দেখো, প্লাস অর্ডার অফ, বলো এন টু দি পাওয়ার কত? এন টু দি পাওয়ার 1, তারপর লগ এন, লগের পাওয়ার কত হইলে এই জিনিসটা 1 হয়ে যাবে? 0 না? এটা বুঝছি, রাইট? মানে আমাদের এখানে জাস্ট কি দেয়া, এন দেয়া, তাহলে এনের পাওয়ারটা কত? এনের পাওয়ারটা হচ্ছে এন টু দি পাওয়ার 1, মানে এই জিনিসটাকে আমরা এটা ফরম্যাট করে লিখলাম। আর লগ এনের তো কোনো টার্ম আসলে নাই, না থাকে মানে কি, এটা 1। সো লগ টু দি পাওয়ার 0 এন, এরকম জোড়াজোড়ি করে এটার সাথে লিখলাম। সো এভাবে যদি আমরা লিখি, তাহলে দেখো গ্রিন কালারের সাথে এই যে এই ব্লু কালারটা মিলাও, কে এর ভ্যালু কত আসে? কে এর ভ্যালুটা 1 আসে, রাইট? আর পি এর ভ্যালুটা 0 আসে। এটা কি বুঝছি সবাই? কে এর ভ্যালু 1 আসে, পি এর ভ্যালুটা 0 আসে। আচ্ছা, তোমার কাজ হচ্ছে এরকম করে ম্যাপিং করা, ম্যাপিং করার পরে যে এই 4টা জিনিসের ভ্যালু বের করা, এ, বি, আরেকটা হচ্ছে এন, আর সরি তোমার কে, আরেকটা হচ্ছে পি। এই 4টা কনস্ট্যান্টের ভ্যালু বের করবা। বের করার পরে জাস্ট মানে তোমার এই কেস বাই কেস চেক করতে হবে যে তোমার এইটা হচ্ছে বি টু দি পাওয়ার কে এর থেকে বেশি কিনা। দেখো এখানে যে চেকিংগুলো হইতেছে, তোমার হাতে কিন্তু অলরেডি 4টা জিনিসের ভ্যালু আছে। কি কি? তুমি এর ভ্যালু জানো, বি এর ভ্যালু জানো, কে এর ভ্যালু জানো, পি এর ভ্যালু জানো। তখন তোমার কি করতে হবে, যে এই কন্ডিশনগুলো চেক করে করে এই কাজগুলো করতে হবে। সো ফার্স্টে দেখো বি টু দি পাওয়ার কে হচ্ছে 2 আসে, এর ভ্যালু হচ্ছে 2, বি টু দি পাওয়ার কে এর ভ্যালুটাও 2। তাহলে মানে কত নাম্বার কেসে পড়বে? 1 নাম্বার, 2 নাম্বার নাকি 3 নাম্বার? এক্সাম্পলটা, এর ভ্যালু হচ্ছে 2, বি টু দি পাওয়ার কে এর ভ্যালুটাও 2। তাহলে দেখো কত নাম্বার কেসে ফল করলো? 1 নাম্বার কেস। বুঝছো এটা সবাই? সরি 2 নাম্বার কেস। সবাই কি বুঝছো 2 নাম্বার কেসে কেন পড়লো এটা? তোমার এর ভ্যালু 2 ছিল, আর একটা হচ্ছে বি টু দি পাওয়ার কে, বি এর ভ্যালুটা হচ্ছে কত এখানে 2, আর কে এর ভ্যালু 1। তাহলে বি টু দি পাওয়ার কে এর ভ্যালু কত আসলো? 2 আসলো। তাহলে এ ইকুয়ালস টু বি টু দি পাওয়ার কে। এটুকু বোঝা গেছে সবাই? তাহলে এটা 2 নাম্বার কেসে এসে ফল করলো। এই ম্যাপিংটা বুঝছি? বা কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো।
আচ্ছা, আশা করি বুঝছি। মিস এটা আগে যে ট্রিটা করাইছিলেন ওটারই একটা ক্লোজড ফর্মুলা না? ক্লোজড ফর্ম ফর্মুলা আসলে হ্যাঁ, আগে যেটা করাইছি এটা তো তোমার মার্চ সর্টের টাইম কমপ্লেক্সিটি, রাইট? বাট সবসময় তো এরকম থাকবে না। যেমন ধরো যে পরের যে এক্সাম্পলগুলো দেখবা, এটাও করানো হয়েছে ক্লাসে, যে এই জিনিসটা কি করবা, বুঝাতে পারছি? সো সবগুলো আসলে ক্লোজড ফর্ম এরকম বের করা যায় না, এরকম ফরম্যাটে থাকলেই শুধুমাত্র সেটা বের করা যায়। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, যেটা 2 নাম্বার কেসে ফল করতেছে, 2 নাম্বার কেসে দেখো, যদি 2 নাম্বার কেসে আসলাম, আসার পর আমার কিসের ভ্যালু চেক করতে হবে? পি এর ভ্যালুটা চেক করতে হবে, যে পি এর ভ্যালুটা -1 থেকে বড় কিনা, অথবা -1 কিনা, অথবা -1 থেকে ছোট কিনা। সেটার উপরে ডিপেন্ড করে দেখো এখানে কেস নাম্বার 2 এর এতে এসে পড়লো, কারণ আমাদের পি এর ভ্যালুটা কত? পি এর ভ্যালুটা হচ্ছে 0। সো পি এর ভ্যালু যদি 0 হয়, তার মানে কি -1 এর থেকে বড়। তাহলে আমাদের টাইম কমপ্লেক্সিটি কত আসবে? থিটা অফ n টু দি পাওয়ার, একটা ফর্মুলা টাইপ কিছু, এখানে তুমি এ বির ভ্যালু যদি বসাও, বসালে আবার এই n ইন্টু লগ এনই পাবা, বুঝছো? সো এগুলো একটু তোমাদের আসলে দেখতে হবে বা হাতে কলমে একটু প্র্যাকটিস করতে হবে, অ্যান্ড মেইন কথা হচ্ছে মুখস্থ করতে হবে একটু। আচ্ছা, এটা আসলে খুব একটা বেশি কিছু ইন্টুইশন নাই, আর ইন্টুইশন যদি আসলে একটু পড়তে চাও, বইটা একটু পড়ে দেখতে পারো, সেখানে যে একটু আগে বলে যে ক্লোজ ফর্ম কিনা। সো এটা তুমি যদি বইটা পড়ো, বইয়ের ফর্মুলার প্রুফগুলো দেওয়া আছে। এই হচ্ছে ম্যাম সামারি। মাস্টার হ্যাঁ ম্যাম হ্যাঁ। মাস্টার থিওরামের যে এই এগুলা কি মানে এক এক বইয়ে এক এক রকম? না 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 না, আমি বলি, এইটা হচ্ছে মানে ফার্স্ট অফ অল থ্যাঙ্কস টু তোমাদের স্লাইডটা আসলে যে বানাই দিচ্ছেন। আচ্ছা, এটা এখন আর লাগবে না, দাঁড়াও এক সেকেন্ড। সো বেসিক্যালি প্রান্তিক পাল ভাইয়া খুব সুন্দর করে স্লাইডটা বানাই দিয়েছেন, তার কারণ হচ্ছে আমরা যখন পড়ছিলাম, এটা এক একটা বইয়ের মধ্যে বেশ মানে একটু উইয়ার্ডভাবে লেখা, লাইক কয়েকটা কেস খুব সুন্দর করে বোঝা যায়, তো তারপর আমাদের একটা এপসাইলন ধরে টরে নিয়ে, মানে আমি নিজেই আসলে খুব একটা ক্লিয়ার ছিলাম না মাস্টার থিওরেম দুইটা কেস কীভাবে কাজ করে। তো ভাই আসলে এখানে ম্যাম বুঝায়, একদম বুঝায় দেওয়া অ্যান্ড ক্লিয়ার কাট। সো তোমরা এটাই ফলো করো। হ্যাঁ, এখন বলো। ম্যাম আরেকটা আমি মানে দেখছিলাম ওইদিকে হুম। এটাকে হচ্ছে লগ এ বি ধরে ধরে কোনটাকে? হচ্ছে আমরা এদিকে সব এ ধরছি, মানে এ ইজ ইকুয়ালস টু বি, বি টু দি পাওয়ার কে, এ ইজ গ্রেটার দেন বি টু দি পাওয়ার কে। হুম হুম হুম। তো এর জায়গায় লগ এ বি ধরে না 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 ধরে না না হচ্ছে না, হ্যাঁ, ওগুলার আলাদা, মানে ওগুলা হচ্ছে ফার্স্ট থেকেই তোমার জিনিসটা আলাদা, মানে ফার্স্ট টু লাস্ট, মানে যেটা বললাম যে প্রসেসটা আলাদা। ইভেন আমি আমার নিজের আন্ডার গ্র্যাডেও আসলে এইভাবে পড়ি নাই, বুঝছো? বাট ওখানে কিছু অ্যাম্বিগুইটি আছে, যে তুমি একভাবে হয়তো একটা এক্সাম্পলে কাজ করতেছে, এটা আরেকটা সেকেন্ড এক্সাম্পলে গেলে দেখা যাবে যে তুমি কনফিউজড হয়ে যাচ্ছ যে এটা এই কেস নাকি ওই কেস। সো আই উড সাজেস্ট যে একটু এইভাবে ফলো করা, বুঝছো? এখানে একটু কেস একটু বেড়ে গেছে, আমিও মানতেছি যে এখানে টোটাল 6টা কেস, বাট 6টা কেস হলো, এখানে আসলে তোমার অ্যাম্বিগুইটির কোনো অপশন নাই বা কোনো সুযোগই নাই, তোমার কাছে একদম প্রত্যেকটা কেস বাই কেস সব ক্লিয়ার করে দেয়া। বুঝাতে পারছি? বাট তুমি যেটা বললা যে হ্যাঁ, বিভিন্ন রকম বইতে একটু অন্যভাবে লেখা টেখা থাকে, বাট দিন শেষে যে যেভাবেই করুক না কেন, তোমার একটা পার্টিকুলার রিকারেন্স রিলেশনের জন্য তোমার এই যে এই থেটা নোটেশন বলো বা যে অর্ডার নোটেশন বলো, মানে থেটা নোটেশনে বের করছে, থেটা নোটেশনকে এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো আর কি, এটাকে অর্ডারের মতো করে চিন্তা করতে পারো আপাতত। এই জিনিসটা সবার আসলে সেম আসবে, বুঝছো? মানে মাঝখানে তোমার প্রসেস হয়তো ডিফারেন্ট হতে পারে, বাট এইটা সবার জন্য সেম আসবে। যে ঠিক আছে? আচ্ছা, বাদ বাকিগুলোকে আসলে দেখাবো, মানে এটা আসলে বোঝানোর কিছু নাই, এটা তো তোমরা আই গেস বুঝতেছো। যেমন এন ইন্টু লগ, এটা কত? লগ স্কোয়ার এন। এখানে কে এর ভ্যালু হচ্ছে 1 হবে, পি এর ভ্যালু কত হবে? 2 হবে। সো এগুলো একটু ম্যাপিং করে টোরে নিয়ে তোমাদের মনে করে করে প্র্যাকটিস করে জাস্ট ম্যাম মানে। ম্যাম হ্যাঁ হ্যাঁ। একটা এক্সাম্পল যে ছিল মানে প্রথম দিকে মানে 2p প্লাস 3p এরকম একটা এক্সাম্পল ছিল, ওই জায়গায় তো এ দুইটা হয়ে যান। কোনটাতে? মানে উপরের দিকে একবারে, মানে আচ্ছা, আমি দাঁড়া, ওটাতে আসতেছি এক সেকেন্ড, আমি একটু শেষ করে যাই স্লাইডটা। আরেকটা জিনিস দেখো, যে মাস্টার থিওরাম কই কই অ্যাপ্লাই করা যায় না, এখানে দেখো অনেকগুলো এক্সাম্পল দিই, এক্সাম্পল 4, এক্সাম্পল 5, এক্সাম্পল 6। আচ্ছা, 6টার এক্সাম্পল দেওয়া। আচ্ছা, এই 6 নাম্বার এক্সাম্পলটা একটু দেখো, আমাকে একটু বলো যে এইটাই কি মাস্টার থিওরামে অ্যাপ্লাই করা যাবে? প্রথম টার্মটা কি? 2 টু দি পাওয়ার এন, এটা কি কোনো কনস্ট্যান্ট টার্ম নাকি এন এর রেসপেক্টে একটা টার্ম? তুমি যদি এটার সাথে এটাকে ম্যাপ করতে যাও, তাহলে খেয়াল করো যে তোমার এর ভ্যালুটা কত আসবে? 2 টু দি পাওয়ার এন আসবে। 2 টু দি পাওয়ার এন কি কোনো কনস্ট্যান্ট?
নো ম্যাম। তাহলে এই এক্সাম্পলটা কিন্তু মাস্টার থিওরেম দিয়ে করা যাবে না। আরেকটা কারণে করা যাবে না, কেন? দেখো, তোমার এই যে এখানে এ, তারপরে হচ্ছে এই যে বি, আর এখানে হচ্ছে কে আর পি, এই কে পি আর এ পাশে এ বি, এদের সবারই কিন্তু কনস্ট্যান্ট হইতে হবে। যদি দেখো যে কনস্ট্যান্ট আসতেছে না, এন সহ কোনো টার্ম আসতেছে, তখনই বুঝবে এটা মাস্টার থিওরেম অ্যাপ্লাই করা যাবে না। যেমন দেখো এন টু দি পাওয়ার এন, এই যে এই প্লাসের পরে যে পার্টটা, আমাকে একটু বলো এখানে কে এর ভ্যালু কত? এটার সাথে যদি ম্যাপ করি, এই লাস্টের পার্টটুকু যদি ম্যাপ করতে যাই, এখানে এন এর ভ্যালু মানে এন এর পাওয়ার কত? এন। আর এখানে এন এর পাওয়ারটা হচ্ছে কে। তাহলে কে ইকুয়ালস টু কত আসবে? এন আসবে না? আচ্ছা, এটা কি বুঝছো নাকি একবার বলবো? আচ্ছা, তোমরা এটা বাসায় আরেকটু করো, আই গেস তাহলে পারবা। আর যদি কোনো কনফিউশন থাকে তাহলে ক্লাসে জিজ্ঞেস করো। সো মেইন কথা হচ্ছে তুমি এ বি আর কেপির ভ্যালু বের করবা। বের করে যদি দেখো কোনোটার মধ্যে কে মানে এন সহ কোনো টার্ম চলে আসতেছে, তাহলে বুঝবে এটা মাস্টার থিওরেম অ্যাপ্লাই করা যাবে না। তারপরে আচ্ছা, এটা হচ্ছে তোমার এন ইন্টু এন লগ এন। আচ্ছা, স্লাইডটা শেষ করে দিই আগে, দাঁড়াও। এখানে কিছু এক্সারসাইজ দেওয়া, এক্সারসাইজগুলো করতে পারো। এই যে রুট ওভার অফ এন যেটা, এটাকে আমরা যদি ভেঙে লিখতে চাই তাহলে কত আসবে? এন এর পাওয়ারে হাফ আসবে, রাইট? সো এন এর পাওয়ার যদি হাফ আসে তাহলে কে এর ভ্যালুটা কত আসবে? 0.5। সো এগুলো একটু দেখো, এখানে বইয়ের পেজ নাম্বারগুলো দেওয়া আছে। আচ্ছা, কে যেন একটা কোয়েশ্চেন করতেছিল যে এইটাতে মাস্টার থিওরেম অ্যাপ্লাই করা যাবে কিনা, তুমি কি আসো মিটিংয়ে? ম্যাম স্লাইড 11। স্লাইড নাম্বার 11 না, দাঁড়াও। এই যে প্রথমটা, প্রথমটা এক্স্যাক্টলি এটা হচ্ছে একটা ট্র্যাপ বলতে পারো। এটাতে মাস্টার থিওরেম অ্যাপ্লাই করা যাবে না। ম্যাম এদিকে এ এর দুইটা ভ্যালু আছে করো না তাহলে হ্যাঁ হ্যাঁ, এই জন্যই বললাম করা যাবে না, মাস্টার থিওরেম অ্যাপ্লাই করা যাবে না। মাস্টার থিওরেম এক্স্যাক্টলি টি অফ এন ইকুয়ালস টু এ ইন্টু টি অফ এন বাই বি প্লাস তারপর তোমার সামথিং ফাংশন অফ এন। এখানে দেখো, এখানে আমাদের টি সহ টার্ম কয়টা? দুইটা না? তাহলে তুমি কোনটাকে ধরবা? বুঝতে পারছি। এর ভ্যালু দেখো দুটো চলে আসে, হ্যাঁ এর ভ্যালু দুটো 1 চলে আসে, বা তারপর ধরো যে তোমার বি এর ভ্যালু দুটো চলে আসে। মেইন কথা হচ্ছে যে ফরম্যাটটা দেখাইলাম ওই ফরম্যাটের বাইরে কোনো কিছুতেই মাস্টার থিওরেম অ্যাপ্লাই করা যাবে না। সেকেন্ডটাতে কিন্তু যাবে, দেখো সেকেন্ডটা কিন্তু ওই ফরম্যাটেরই। এর ভ্যালু কত আসবে? 3 আসবে। বি এর ভ্যালু আসবে কত? 4। তারপর কে এর ভ্যালু আসবে হচ্ছে 2, আর পি এর ভ্যালু মনে হয় 0 আসবে। এটাতে অ্যাপ্লাই করা যাবে, বাট এই যে এইটাতে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না মাস্টার থিওরেম। এটা তখন আসলে তোমার কি দিয়ে করতে হবে? রিকার্শন ট্রি দিয়ে। ম্যাম এটা কি আলাদা আলাদা করে করা যেত মানে টি অফ এন বাই না 3 না 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 প্লাস না টি না অফ না 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 না, তারপরে একদম একদম বাদে ধরা। মানে তুমি বলতে চাচ্ছ টি অফ এন সমান টি অফ এন বাই 3 প্লাস হচ্ছে তোমার সি অফ এন, এটাকে একটা ধরে করবা, তারপর টি অফ এন সমান এই যে শুধু এই পার্টটুকু ধরে করবা, তাই তো? না 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 না, একদম না। বুঝছো, মাস্টার থিওরেম একদম বাধা ধরা নিও। জাস্ট ওই ফরম্যাটে থাকলেই তোমার ফরম্যাটের মধ্যে ফেলে দেখতে হবে ওই চারটা কনস্ট্যান্টের ভ্যালু কত আসে, তারপর সেই মোতাবেক কাজ করতে হবে। এটার বাইরে কোনোটাতেই অ্যাপ্লাই করা যাবে না। বুঝতে পারছি? আচ্ছা, সো এই জন্য যেটা বললাম যে রিকার্শন ট্রি মেথড, এবং তোমাদেরকে আসলে লগারিদমটা এত ডিটেলসে পাওয়ারটি থেকে শুরু করে সব কিছুর এক্সাম্পল দিয়ে বোঝানোর এই একটা কারণে ছিল, কারণ তোমাদের রিকার্শন ট্রি মেথড দিয়ে বেসিক্যালি মানে অনেক প্রবলেম সলভ হয়ে যায়। ডিভাইড অ্যান্ড কনকার যখন করতে যাবা সেখানেও তোমাদের এই লগারিদমের কনসেপ্ট লাগবে। তারপর এই রিকার্সিভ টাইম কমপ্লেক্সিটির মধ্যেও মানে মাস্টার থিওরেম দিয়ে যদি কোনো প্রবলেম সলভ করা যায় এটা ইজিলি করে ফেলতে পারবে, ওটা জাস্ট একটু মুখস্থ করলেই হয়ে যাবে 6টা কেস। বাট যদি সেটা না হয়, যেমন যে এই এক্সাম্পলটা, এখানে তো মাস্টার থিওরেম অ্যাপ্লাই করতে পারবে না। আর এটা যদি ইটারেটিভ দিয়ে সলভ করতে চাও, অবস্থা তো বুঝতেছো আই গেস যে মানে খুব একটা সহজে করা যাবে না। সো এটা সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে এরকম রিকার্শন ট্রিটা ড্র করে ম্যাক্সিমাম যে ডেপথ পর্যন্ত যাচ্ছে, নাম্বার অফ রো কয়টা বা ডেপথ কত সেটা বের করবা, অ্যান্ড কম্বাইন স্টেপে কী পরিমাণ কাজ হবে এটা দেয়াই আছে। সো তোমার কাজ খালি ট্রিটা ড্র করে ট্রি ডেপথটা বের করা, তাহলেই কাজ শেষ। ম্যাম এদিকে তো আরেকটা সাব প্রবলেম একটা না হ্যাঁ হ্যাঁ ফার্স্ট প্রবলেমতে সাব প্রবলেম মানে একটা একটা করেই তো ভাগ হচ্ছে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কোশ্চেনটা মানে বুঝি না, আরেকবার বলো তো। মানে টি অফ এন বাই 3 টা তো প্রথমে এক ভাগ হবে এরপর
টি হ্যাঁ অফ টু হ্যাঁ এন বাই থ্রি হ্যাঁ আবার হ্যাঁ আরেকটা হ্যাঁ ধাপ। মানে তোমার যে পুরো যে ইয়েটা ছিল, তোমার কি বলে, পুরো যে এন ছিল, এন সাইজের যে প্রবলেমটা, সেটা হচ্ছে ভাগ হবে একটা কততে, n/3-তে, এন বাই থ্রিতে আর আরেকটাতে একটা টু ভাগ এন হবে বাই হচ্ছে, থ্রিতে। হ্যাঁ। আচ্ছা, এখানে একটু একটা জিনিস বলে রাখি, দেখো এইটাকে আমরা কি লিখতেছি, 3 লিখতেছি, তারপর হচ্ছে n/4 লিখতেছি। আচ্ছা, এটা আমরা ইজিলি কেন লিখতে পারতেছি বলো তো? মানে এখানে যদি আমাদের টি অফ এই টুটা যদি না থাকতো, তাহলে আমরা কিভাবে লিখতে পারতাম? এন বাই থ্রি তে ভাগ হইতেছে। মানে ধরো যে এই টুটা নাই, এই ইকুয়েশনের মধ্যে এই টুটাই নাই, যদি নাই থাকতো তাহলে আমরা কি লিখতাম, টি অফ এন সমান টু। একটা কি হতো? একটা লিখলি, এক্স্যাক্টলি একটা লিখলি হতো 2 ইন্টু টি অফ n/3 প্লাস হচ্ছে তোমার সি অফ এন, সি ইন্টু এন, তাই না? এখানে দেখো, এখানে আসলে ওরা যে প্রবলেমটা ভাগ হচ্ছে, প্রবলেমটা আসলে তোমার এই সেম, মানে কি বলবো, রিডিউসড সাব প্রবলেমের সাইজগুলো ডিফারেন্ট, এই জন্য এরকম আলাদা আলাদা করে লিখতে হচ্ছে। বুঝাতে পারছি? এখানে যেমন 3টা সাব প্রবলেমে ডিভাইড হচ্ছে, 3টার মধ্যেই কতটুকু করে ভাগ হচ্ছে, n/4 করে, বাট এখানে একটাতে যাচ্ছে n/3, আরেকটাতে যাচ্ছে 2 ইন্টু n/3। বুঝছো? 2 ইন্টু n/3 মানে কত, 2/3, মানে 2/3 হচ্ছে 0.6, আর 1/3 হচ্ছে 0.3। সো বুঝতেই পারতেছো যে এই পার্টটা আগে আগে শেষ হয়ে যাবে, তোমার বেসিক্যালি এই পার্টটাকে এক্সটেন্ড করতে হবে। বুঝছো? নাম্বার অফ রো, এটা একটু বাসায় হাতে কলমে করো, তাহলে ভালো মতো বুঝবা। আচ্ছা, কোশ্চেনটা কি ক্লিয়ার হয়েছে? জি। আচ্ছা, আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? স্লাইড মোটামুটি শেষ, এখন বাদ বাকি তোমাদের পড়াশোনা করতে হবে একটু। অ্যান্ড ইটারেটিভ যেটা বললাম, যে ইটারেটিভটা হাতে একটু করে রাখো, মানে দিন শেষে আসলে যদি কোনো কিছুই না মিলে তখন এটা দিয়েও, বা যদি কোশ্চেন আবার মেনশন করা থাকে যে ইটারেটিভ মেথড দিয়ে তোমার সলভ করতে হবে, বা এটা আরেকটা নাম আছে কি যেন, সাবস্টিটিউশন মেথড, তখন কিন্তু আসলে এটা ইউজ করতে হবে। বাট নর্মাল আমি দেখছি যে সোফার থাকে না, মাস্টার থিওরাম থেকেই থাকে, বা কোনো একটা জাস্ট রিকারেন্স রিলেশন দিয়ে বলে যে মাস্টার থিওরাম অ্যাপ্লাই করে বের করো, অ্যান্ড ওটা আসলে করাই যায় না মাস্টার থিওরাম দিয়ে। বুঝছো? সো সেটা তোমাকে তখন বলতে হবে যেটা মাস্টার দিয়ে করা যাবে না। আর যদি বলে যে জাস্ট একটা রিকারেন্স রিলেশন দিয়ে বলে এটাকে সলভ করো বা টাইম কমপ্লেক্সিটি বের করো, তখন তোমার যেটা মন চায় সেটা দিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই, মানে রেজাল্ট ঠিক আসা লাগবে আর কি। বুঝা গেছে না? আচ্ছা, এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম কোশ্চেন তো ছিল যে কুইজ নিয়ে, কালকে কি টাইপের কোশ্চেন আসতে পারে? এই এটা তো পোস্ট করছি না পোস্ট দিছিলেন? কোয়েশ্চেনের টাইপ থাকবে, এই যে এমসিকিউ বা শর্ট কোয়েশ্চেন, সিমুলেশন, ও আচ্ছা আচ্ছা। সলিউশন আইডিয়া বা কোডিং। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে তো আসলো। সরি ম্যাম। ম্যাম বাইনারি সার্চে, বলো, বাইনারি সার্চ কি? ম্যাম বাইনারি সার্চে যে অ্যাপ্লিকেশন, ওইটা কি ম্যাম মানে আপনি যেগুলো দেখেছেন ওর মধ্যে আসবে নাকি বাইরেও আসতে পারে? বাইরের আসবে না, মানে আমি সোফার যা যা দেখাইছি এইটা আসলে বুঝলেই পারা উচিত, অ্যাটলিস্ট কালকের জন্য। এগুলো বুঝছিলাম, জি। ইয়েস ম্যাম। এগুলো বুঝলে হয়েছে, পারবা। মেইন কথা হচ্ছে তোমার একটা ক্রাইটেরিয়া ঠিক করতে হবে, অ্যান্ড দেন মানে ট্রু আর ফলস দিয়ে যদি ভাগ করে ফেলতে পারো একবার পুরো অ্যারেটাকে কনফিডেন্টলি, মানে এই ক্রাইটেরিয়া যদি ঠিক করে ফেলতে পারো বা কন্ডিশনটা যদি ঠিক করে ফেলতে পারো, তাহলে তোমার আসলে ওখানে অর্ধেক কাজ শেষ, তারপর জাস্ট ধরে ধরে ওই ইফেলসগুলো লিখবা। ম্যাম এটার মধ্যে মানে আমার একটা কোশ্চেন ছিল যে মানে আপনি কয়েকটা ইয়ার মধ্যে হচ্ছে মানে ওই একটা কন্ডিশন আছে যে কি যদি মেয়েটা সমান হয়ে যায় তাহলে হচ্ছে আনসারে মিড রাখবো এরপরে রিটার্ন করে দেবো। আমি এরকম কোড করে লিখছি, কি যদি মিডের সমান হয় সেটা Yes, ma'am. রিটার্ন, আমি তো কোথাও রিটার্ন করি নাই। মানে আনসারে মিড রাখবো আর কি, লাস্টে হ্যাঁ, রিটার্ন করবো আনসারটা। লাস্টে, হ্যাঁ লাস্টে ধরো অ্যান্সার রিটার্ন করলাম, হ্যাঁ হ্যাঁ, কোশ্চেনটা কি বলো? এখন ম্যাম যদি হচ্ছে মানে ওই ইয়ার মধ্যেই না থাকে ওই কিনা এরর, মানে ওই এররটার মধ্যেই ওই এলিমেন্টটা নাই, ও তো আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট আমরা তখন এই অ্যান্সার যেটা, এই যে অ্যান্সার ভ্যারিয়েবল, দেখো ফার্স্টে কি দিয়ে ইনিশিয়ালাইজ করা? তখন কি -1 রিটার্ন হবে নাকি কোনো একটা ইন্ডেক্স রিটার্ন হয়ে যাওয়ার কথা না? হ্যাঁ, এটা একটা ভালো কিছু বলছো। আচ্ছা, ম্যাম গ্রুপ মাইনাস বাই গ্রুপ করে আরেকটা ডিভাইড। আরেকটা
কিছু ফ্ল্যাগ দিয়ে চেক করতে পারো এই জিনিসগুলো, বাট এইগুলো আসলে থিওরিতে বেশি একটা ঝামেলার না, বুঝছো? এগুলো হচ্ছে তোমাদের ল্যাব কুইজের ঝামেলা। বাট ভালো একটা পয়েন্ট রেজ করছো যে এটা তো বারবার ওভাররাইট হচ্ছে। সো যদি সমান, আচ্ছা ওয়েট, এটার কন্ডিশন কি দিছিলাম, এটা কোন প্রবলেম ছিল? এই এখানে তো কি যদি অ্যারে অফ মিডের সমান হয় তাহলে তো অ্যান্সারটা আপডেট হচ্ছে, ঠিক আছে না তাহলে? মানে অ্যাটলিস্ট এই প্রবলেমটার জন্য মনে হয় ঠিক আছে। হ্যাঁ, তুমি যেটা বলতেছিলা যে অনেক সময় যে ওই রেঞ্জের মধ্যে থাকলে এটা তো মানে নাও, এটার মধ্যে হয়তো না, মানে ওই যদি আরেকটা এক্সাম্পল এমন ছিল আর কি, মানে হ্যাঁ আমি হ্যাঁ নাও হইতে করে পারে, হ্যাঁ দেখছিলাম না না আমি ওইটার এই জন্যই মধ্যে। বললাম যে সেটা যদি হয় নাও হইতে পারে। মানে অ্যাটলিস্ট এই এক্সাম্পলের জন্য এই কোডটা ঠিক আছে, রাইট? বাট যদি দেখো যে কোনো একটা এক্সাম্পলের জন্য ভুলভাল কিছু রিটার্ন হয়ে যাচ্ছে, তখন তুমি একটা ফ্ল্যাগ বা কোনো কিছু একটা রেখে দিতে পারো যে আমি আসলে অ্যান্সারটা পাইছিলাম কিনা, বুঝছো? বাট ওগুলা মাইনর ইস্যু, ওগুলা হচ্ছে পরের ইস্যু, ওটা হচ্ছে তোমাদের মানে লাইক কর্নার কেস টাইপের ব্যাপার স্যাপার। সো ওটা নিয়ে প্রবলেম হবে না, ওগুলো হচ্ছে ল্যাব কুইজে ঠিকঠাকভাবে কোড করো তাহলে চলবে। একটা ভালো পয়েন্ট রেজ করছো। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে কারোর? আর ম্যাম বাইনারি সার্চ অন আনসার আপনি লাস্টে যেটা দেখছেন ম্যাম, ওইটা কি মানে দেখে যাওয়া লাগবে? ওটার কোনো প্রবলেম টবলেম? এটা একটা কিছু প্রবলেম তোমাদেরকে বলছিলাম একটু দেখতে, না মানে সিলেবাসের মধ্যে তো আসলে সব কিছু ইনক্লুডেড, বাট ক্লাসে যেরকম টপিকগুলো দেখাচ্ছে ওগুলোর মধ্যে থেকে নর্মালি কুইজে কোশ্চেন থাকে। বাট ইন জেনারেল তোমার মানে মিড টার্মের জন্য একটু পড়তে হবে। মিড টার্মের জন্য পড়তে হবে বলতে, আচ্ছা আমার শিট আসলে লোড হচ্ছে না, তোমাদের সাথে শিটে দেখো যে প্র্যাকটিস প্রবলেম শেয়ার করা আছে একটা ট্যাবের মধ্যে, দেখছিলাম? জি ম্যাম, ওগুলো দেখছি। আছে। হ্যাঁ, ওই প্র্যাকটিস প্রবলেমের মধ্যে দেখো যে স্কোয়ার রুট যে বের করে ওইটাও কিন্তু যে তোমার অ্যান্সারের রেঞ্জের মধ্যে বাইনারি সার্চ, এটার একটা প্রবলেম। মানে আই উড সাজেস্ট যে লাইক ওই কোড ফোর্সেস বা সিসেস ফাই ওইসব দেখেই যে ভাবতে হবে যে আমার মানে সিপি করতেছে, ওরকম না ব্যাপারটা। প্রবলেমগুলো আসলে মানে মিড লেভেলের বা তোমাদেরকে ক্লাসে যেরকম পড়াচ্ছে ওইটা দিয়ে আসলে তোমরা সলভ করতে পারবা। বাট কোড যদি নাও করতে পারো অ্যাটলিস্ট এই সলিউশনের আইডিয়াটা কীরকম হবে এইটা একটু মানে নিজেরা একটু দেখো, বা জিপিটিকেও যদি দাও, ওকেও দিলা, ও তোমাকে বুঝাই দিল, ওটাও সমস্যা নাই। বাট মানে ইদার ওয়ে তুমি জাস্ট আইডিয়াগুলো দেখো যেগুলো কীভাবে কাজ করে, বুঝছো? এই জন্য প্রবলেমগুলো শেয়ার করা। কুইজের জন্য এত টেনশন করতাম না, কুইজের ক্লাসে যেরকম পড়ানো হয়েছে সেটার মধ্যে থেকে এই কুইজে কোশ্চেন থাকে। বাট মিড টার্মের জন্য একটু পড়তে হবে, ওটার জন্য দেওয়া আসবে প্রবলেমগুলো। আর কোনো কোশ্চেন? না ম্যাম। আচ্ছা, তাহলে কি মিটিং এন্ড করে দিলাম? তোমাদের ক্লাস কয়টা থেকে? রমজানের শিডিউলে হচ্ছে তোমাদের সেকশন 20, ম্যাম 10:30। 10:30 থেকে ক্লাস শুরু। হ্যাঁ ঠিক আছে, সবাই টাইমলি চলে আসো। ওকে, জি ম্যাম। ম্যাম কুইজটা কখন হবে, শেষের দিকে নাকি শুরুতে? এইটা বলবো না। ম্যাম ওই সময় ট্রাফিক থাকে তো তখন। একটু আগে আগে বের হয়ে যেতে হবে। জি ম্যাম। ঠিক আছে। আচ্ছা, মিটিং এন্ড করলাম। ম্যাম আসি তাইলে। হুম। আল্লাহ হাফেজ।